হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, কিছুদিন পরই তোমাদের টেস্ট পরীক্ষা। এখন তোমাদের মাথায় অনেক প্রশ্ন, ভাইয়া এখন থেকে পড়লেও কি এ প্লাস পাওয়া সম্ভব? এখন কিভাবে করে পড়বো? আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি কিভাবে করে নিজের পড়ার রুটিনটা গোছাতেন? অথবা ভাইয়া আমরা এখন কোন সাবজেক্টটা কিভাবে পড়বো যাতে করে এসএসসিতে এ প্লাসটা নিশ্চিত করা সম্ভব হয়? সো এই পুরো গাইডলাইনগুলো নিয়ে আজকের আমি তোমাদের এই এসএসসি 26 ব্যাচের অর্থনীতি ওয়ান শট ক্লাসটা নিব। আজকের এই ক্লাসে আমরা অর্থনীতিতে বিগত 5 বছরে আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সলভ করব। ওকে, 50টা গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করা হবে অ্যান্ড আই ক্যান গ্যারান্টি ইউ এই 50টা এমসিকিউ তুমি যদি আজকে প্রপারলি সলভ করো, তোমার এসএসসি পরীক্ষায় অর্থনীতিতে কেমন বহু নির্বাচনী প্রশ্ন আসবে তুমি তার একটা রোড ম্যাপ পেয়ে যাবা। অলসো আজকের এই ক্লাসটা তোমরা যারা যারা শেয়ার করবা তাদের জন্য ভাইয়ার পক্ষ থেকে একটা গিফট থাকতেছে। সো গিফটটা হলো, তোমরা যারা যারা শেয়ার করবা এদের মধ্য থেকে 2জন স্টুডেন্ট, and I again saying the announcement, আজকের এই লাইভটা যারা যারা শেয়ার করবা তাদের মধ্য থেকে 2জন স্টুডেন্ট পাবে আমার পক্ষ থেকে একটা বই। দ্য বইটার নাম হলো দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। ওকে, কারণ আমি চাই আজকের এই লাইভ ক্লাসটা বাংলাদেশের সকল মানবিক বিভাগের স্টুডেন্টদের কাছে ছড়িয়ে যাক এবং অন্যান্য বিভাগের স্টুডেন্টদের কাছেও ছড়িয়ে যাক, যাতে তারা সবাই বুঝতে পারে আজকের এই ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টদের জন্য। ওকে, কে কে উইনার তারা তাদের নাম আমি ক্লাসের শেষে অ্যানাউন্স করে দিব, ঠিক আছে? বুঝতে পারছো? অথবা আমাদের এসএসসি 26 সুপার স্টুডেন্ট যে গ্রুপটা আছে ওই গ্রুপের ভিতরে আমি অ্যানাউন্স করে দিব। বুঝতে পারছো? সো যারা যারা চাও ভাইয়ার পক্ষ থেকে দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল এই বইটা পেতে, তারা তারা আজকের এই লাইভটাকে এখনই শেয়ার করে দাও। ক্লাসের স্টার্টিংয়ে তোমাদেরকে বলে রাখি, যেহেতু কিছুদিন পরই তোমাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতি স্টার্ট হচ্ছে, সো টেস্ট পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে আজকের এই পুরো ক্লাসটাকে সাজানো। এবং তোমাদের জন্য কিন্তু আমাদের একটা ফ্রি কোর্স আছে। ওকে, তোমাদের জন্য কিন্তু আমাদের একটা ফ্রি কোর্স আছে। এই ফ্রি কোর্সটা হলো ওয়ান শট এমসিকিউ। আজকের এই ক্লাসে তোমরা কি কি পাবে? আজকের এই ক্লাসে পাবে তোমরা এই ক্লাসের স্লাইডটা পেয়ে যাবে, তারপর তোমাদের জন্য থাকবে 20 নম্বরের একটা কুইজ। এই কুইজটা তোমরা কোথায় দিবে এটা ক্লাসের মধ্যে তোমাদেরকে বলে দিব। ওকে, অ্যান্ড এক্সাম হ্যাক ভিডিও। সো এক্সামে কিভাবে ভালো করতে হবে, ইকোনমিক্সে কিভাবে ভালো করব, রিটেন কিভাবে ভালো করব, ওভারঅল একটা পুরোপুরি গাইডলাইন দিয়ে দিব। বুঝতে পারছো? অ্যান্ড যারা যারা শেয়ার করবা, ভাইয়া এটা কি ফ্রি ক্লাস নাকি পেইড? এটা একদম ফ্রি ক্লাস, এটা একদম ফ্রি ক্লাস। তো এখানে দেখো ওয়ান শট এমসিকিউ একদম ফ্রিতে তোমাদের জন্য। ওকে, অ্যান্ড এই ক্লাসের কমেন্ট সেকশনে তোমরা দেখবা একটা ক্লাসের লিঙ্ক দেয়, একটা কোর্সের লিঙ্ক দেয়া আছে, 10ম শ্রেণীর টেস্ট পরীক্ষার প্রস্তুতি এবং ওয়ান শট ফ্রি ক্লাস। বুঝতে পারছো? এই কোর্সটাতে তুমি জয়েন হয়ে গেলে এখন থেকেই তুমি তোমার টেস্টের জন্য তো প্রিপেয়ার্ড হবাই, তার সাথে সাথে তুমি প্রিপেয়ার হয়ে যাবা তোমার এসএসসি পরীক্ষার জন্য। ওকে, সো এই ভিডিওর কমেন্ট সেকশনে এখনই তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দাও, কারণ আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটাকে স্টার্ট করে ফেলবো। বুঝতে পারছো? ডান? ওকে, সো আমাদের এই কোর্স সম্পর্কে আমি যদি একটু বলি, মূল বিষয় হলো আমাদের এই কোর্সটা একদম ফ্রি। সো ফ্রি কোর্স কেন জয়েন করতেছো না? এখনই জয়েন করে ফেলো ফ্রি কোর্স। এই কোর্সের ভিতরে ঢুকলে তুমি সবগুলো সাবজেক্টের ওয়ান শট ফ্রি ক্লাসেস পেয়ে যাবা এবং টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন, যত সাজেশন প্রয়োজন সবকিছু তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে আজকের এই ক্লাসের মতো করে। তোমাদের এই পুরো ফ্রি ক্লাসটা কি সাজানো। বুঝতে পারছো? পুরো কোর্সটা সাজানো। সো কোর্সের লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর কমেন্ট সেকশনে, ঠিক আছে? এই ভিডিওর কমেন্ট সেকশনে গেলেই তোমরা দেখবা তোমাদের 10ম শ্রেণীর টেস্ট পরীক্ষার প্রস্তুতি এবং ওয়ান শট ফ্রি কোর্স এসএসসি 26 ব্যাচ, এই কোর্সটা তোমরা পেয়ে যাবে। এন্ড কোর্সটা একদমই ফ্রি, ঠিক আছে? আজকে আমরা অর্থনীতি সাবজেক্টের ক্লাস করব। কোন সাবজেক্ট? অর্থনীতি সাবজেক্ট। অ্যান্ড অলসো তোমাদের আজকের এই ক্লাসে তোমাদের শুধুমাত্র আমি এমসিকিউ পড়াবো। তোমাদের মনে হতেই পারে ভাইয়া শুধু এমসিকিউ গুলো দিয়ে তো এ প্লাস পাবো না। সো তোমাদের জন্যই কিন্তু
আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স গত বছর তোমাদের যে সিনিয়র ভাইয়াপুরা আছে তাদের মধ্যে প্রায় 5139 জন স্টুডেন্ট আমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে জয়েন করে ভালো রেজাল্ট করছে, A+ পেয়েছে 5139 জন। সো তোমরাও যদি আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে জয়েন করে ফেলো তাহলে তোমাদের A+ পাওয়ার জার্নিটাও অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। এবং এই কোর্সের ভিতরে আমরা একদম তোমার বেসিক থেকে শুরু করে একদম তোমাকে প্রো লেভেল পর্যন্ত এসএসসি পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড করে দিব। ঠিক আছে, ডান। ওকে, সো আমাদের এই পুরো এসএসসি শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে কি কি থাকতেছে, একদম বেসিক টু অ্যাডভান্স আমরা পড়াই দিব। 100 মার্কের মডেল টেস্ট থাকবে, একদম বোর্ড স্ট্যান্ডার্ড গাইডলাইন তো সার্বক্ষণিক পাচ্ছই, বিজ্ঞান বিভাগের জন্য সকল সাবজেক্ট, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য এবং মানবিক বিভাগের জন্য। স্টুডেন্ট তোমরা সবসময় একটা অবজেকশন করতা 10 মিনিট স্কুল শুধুমাত্র বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের কথাই মনে রাখে, বাট না, আমরা ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের স্টুডেন্টদের কথাও মনে রাখি। এন্ড তোমাদেরকে আরো একবার রিমাইন্ডার দিয়ে দিই, আজকের এই লাইভ ক্লাসটা যারা শেয়ার করবা তাদের মধ্যে থেকে 2 জন লাকি স্টুডেন্ট পেয়ে যাবে আমার পক্ষ থেকে 2টা স্পেশাল বুক, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। এই 2টা বই আজকের ক্লাসে পরে যে কোনো 2 জন উইনার পেয়ে যাবে। ওকে, সো আমাদের এই কোর্সে কি কি থাকতেছে তোমরা সবকিছু জেনে নিচ্ছ। এন্ড আরো থাকছে টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য 50+ রিভিশন ক্লাস, ডাউট সলভিং ক্লাস। এই ডাউট সলভিং ক্লাসে তুমি ডিরেক্টলি টিচারের কাছে প্রশ্ন করতে পারবা, টিচার তোমাকে আনমিউট করে তোমার প্রবলেম সলভ করে দিবে। বুঝতে পারছো? ডান। সো আমাদের আজকের ক্লাসের এমসিকিউ, ওকে, আমাদের আজকের ক্লাসের এমসিকিউতে চলে যাচ্ছি। ঠিক আছে, ডান। আমাদের আজকের ক্লাসের এমসিকিউটাতে চলে যাচ্ছি। ওকে, সো আমাদের আজকের ক্লাসের প্রথম এমসিকিউ, অর্থনৈতিক দ্রব্য আমরা কিভাবে পেতে পারি? বলো তো, অর্থনৈতিক দ্রব্য আমরা কিভাবে পেতে পারি? কে বলতে পারবা? দেখো অ্যান্সার করো। অর্থনৈতিক দ্রব্য আমরা কিভাবে পেতে পারি? ভাইয়াকে অ্যান্সার করো তো তোমরা। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো? 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে ভাইয়াকে জানাও তো। এখনো কেউ অ্যান্সার করে নাই। 1 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি হবে আমাকে জানাও। ওকে, সো 1 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, অর্থনৈতিক দ্রব্য আমরা কিভাবে পেতে পারি? সময় ব্যয় করে? না। শ্রম ব্যয় করে? না। উপযোগের মাধ্যমে? তাও না। আমরা পেতে পারি অর্থ ব্যয় করে। যখনই আমরা কোনো অর্থ বা টাকা ব্যয় করব তখনই আমরা কি পাবো? একটা দ্রব্য কিনতে পারবো। মানে দোকানে গিয়ে আমরা কি করি, আমরা যদি কোনো একটা চিপস বা চকলেট বা এনিথিং আমরা যদি কিনতে চাই আমাদেরকে পকেট থেকে টাকা দিতে হয়। সো ওই টাকা দিলেই আমরা কি পাবো? ওই টাকা দিলেই আমরা কোনো দ্রব্য কিনতে পারবো। 2 নম্বর কোশ্চেন, কোনটি প্রাকৃতিক সম্পদ? অপ্রাকৃতিক সম্পদ। মনে রাখবা কোনটা অপ্রাকৃতিক সম্পদ, মানে কোনটা প্রাকৃতিক সম্পদ না। জলবায়ু ও বৃষ্টিপাত প্রাকৃতিক সম্পদ, নদ নদী প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ প্রাকৃতিক সম্পদ। তোমাদের কনফিউশন আসতে পারে যে ভাইয়া এখানে তো সবগুলোই প্রাকৃতিক সম্পদ, বাট না। আমরা পড়তেছি অর্থনীতি। সো অর্থনীতিতে আমাদের অপ্রাকৃতিক সম্পদের ধরনটা একটু অন্যরকম হবে। কিভাবে? আমাদের ডিরেক্টলি আমরা তোমার প্রকৃতি থেকে না পেয়ে, মানে প্রকৃতি থেকে তুমি যদি যে পানি পাও, নোনা পানি, ওই নোনা পানিকে আমরা খেতে পারবো? পারবো না। প্রকৃতি থেকে আমরা যে বিদ্যুৎ পাবো, ওই বিদ্যুৎকে আমরা আমাদের ঘরে ইউজ করতে পারবো না। সো এই 2টা জিনিস আমাদের কি করতে হয়? প্রসেস করে দেন ইউজ করতে হয়। সো অর্থনীতিতে যে জিনিসগুলো প্রসেস করে ইউজ করতে হয় বা কাস্টমাইজ করে ইউজ করতে হয় সেটাকে আমরা বলবো অপ্রাকৃতিক দ্রব্য। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? অপ্রাকৃতিক সম্পদ। কি সম্পদ বলবো আমরা? অপ্রাকৃতিক সম্পদ বলে থাকবো এটাকে। ঠিক আছে, ডান। এরপরের কোশ্চেনে চলে যাচ্ছি। অর্থনীতির ভাষায় কোনটি সম্পদ? খেয়াল করো, অর্থনীতির ভাষায় কোনটা সম্পদ? মাতৃস্নেহ, ভাঙা কলস, নার্সের সেবা নাকি সূর্যের কিরণ? এইটা কিন্তু সিলেট বোর্ডের একটা কোশ্চেন। এটা কিন্তু সিলেট বোর্ডের একটা কোশ্চেন। ওকে, সো দেখো তো এটার অ্যান্সার কি হবে? কে কে বলতে পারবা?
দেখো তো আমি তোমাদেরকে একটু ভালোভাবে বুঝাই দিই। অর্থনীতির ভাষায় কোনটা সম্পদ? মাতৃস্নেহ, এটা অর্থনীতির ভাষার সম্পদ না। ভাঙা কলস, যেটা হবেই না। সো এরপরে আমাদের আছে কি সূর্যের কিরণ, এটা প্রকৃতি থেকে আমরা পাই। এন্ড লাস্টলি আমাদের আছে দেখো নার্সের সেবা। খেয়াল করো কোশ্চেনে আমাদেরকে বলছে অর্থনীতির ভাষায় কোনটা সম্পদ। একটা নার্স যখন আমাদেরকে সেবা করে সে আমাদের দেশের একটা মানব সম্পদ, সে আমাদের দেশের কি। 3 নম্বর কোশ্চেনে কিন্তু অনেকে ভুল অ্যান্সার দিচ্ছ, সূর্যের কিরণ না, অর্থনীতির ভাষায় দেখো নার্সের সেবা। এই যে একটা নার্স সেবা প্রদান করতেছে উনি কিন্তু একজন দক্ষ ব্যক্তি, ওই দক্ষ ব্যক্তি কিন্তু আমাদের দেশের একটা মানব সম্পদ। ওই দক্ষ ব্যক্তি কি আমাদের দেশের একটা মানব সম্পদ। এরপরের কোশ্চেনে চলে যাচ্ছি, অর্থনীতিতে সম্পদ কাকে বলে? অর্থনীতিতে সম্পদ কাকে বলে? টাকা পয়সাকে সম্পদ বলে? অনেকে অ্যান্সার করবে ভাই অর্থনীতিতে টাকা পয়সা মানে সব কিছু। এরপরে আমাদের আছে নদীর পানিকে, এরপরে আমাদের আছে সব ধরনের অর্থনৈতিক দ্রব্যকে, এরপর আছে আমাদের সূর্যের আলোকে। কোনটাকে আমরা বলবো? খেয়াল করো কোনটাকে বলবো আমরা। ওকে, সো এইটা হলো অর্থনীতিকে সম্পদ। অর্থনীতিতে সম্পদ কাকে বলে? সকল ধরনের অর্থনৈতিক দ্রব্যকে। সকল ধরনের কি অর্থনৈতিক দ্রব্যকে আমাদের কি বলবো? আমরা সম্পদ বলবো। কারণ আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করতেছি, এখানে আর্থিক কথাবার্তা থাকবে, অর্থ রিলেটেড কথাবার্তা থাকবে, সবকিছু অর্থ রিলেটেড থাকবে। এখন এই ক্লাসটা যারা যারা শেয়ার করে না নিজের ফ্রেন্ডসদের সাথে, তারা তারা এখনই শেয়ার করে ফেলো, এখনই। ওকে, নদীর পানি বাতাস সম্পদ নয় কেন? এই জিনিসগুলো কেন আমরা সম্পদের ভিতরে ফেলতে পারতেছি না? অর্থনীতির সম্পদের এগুলো সম্পদ বা প্রাকৃতিক সম্পদ, বাট অর্থনীতির দিক দিয়ে সম্পদ হতে হইলে এটা আমাদের দেশের ডেভেলপমেন্টে কিভাবে কাজে লাগে ওইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এগুলোর যোগান প্রচুর, তার মানে এগুলো অনেক অ্যামাউন্টের পাওয়া যায়, বিনামূল্যে প্রাপ্যতা, বিনামূল্যে পায়, এই জন্য এটা সম্পদ নয়। উপযোগ নাই, উপযোগ মানে কি? এটা খুঁজে পাওয়া যায় না। আর হলো সবখানেই আছে, বাট এটার উত্তর হলো এটার যোগান প্রচুর। নদীর পানি তুমি ইউজ করে শেষ করতে পারবা না, বিদ্যুৎ তুমি ইউজ করে শেষ করতে পারবা না, ঠিক আছে? তুমি কি করতে পারবে না? ইউজ করে শেষ করতে পারবে না। যেহেতু এগুলোর যোগান প্রচুর তাই এগুলোকে আমরা অর্থনৈতিক সম্পদ বলতে পারবো না। তো এখন কথা হলো ভাইয়া যোগান প্রচুর বলতে কি বোঝাচ্ছেন আপনি? আপনি এখানে যোগান প্রচুর বলতে কি বোঝাচ্ছেন? খেয়াল করো আমাদের ওয়ার্ডটা হলো যোগান প্রচুর। যোগান প্রচুর, সো যোগান প্রচুর মানে হলো যেটার কোনো অভাব নেই। যেটার কি নেই? অভাব নেই। যেটার অভাব নেই। আমাদের নদীর পানি শেষ হওয়ার মতো না, মানে ইউজ করলেও শেষ হওয়ার মতো না। আর আমাদের যেটা আছে বিদ্যুৎ, আমাদের কি বাতাস সম্পদ, বাতাসও কি শেষ হওয়ার মতো না। আমাদের কি আছে? বাতাসও শেষ হওয়ার মতো না। বুঝতে পারছো? আচ্ছা, এরপরের কোশ্চেনে চলে যাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভাকে সম্পদ বলা যায় না কেন? খুবই ফানি একটা কোশ্চেন, বাট এটা বোর্ড কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কিছু লিখছে, যেমন তোমার গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, অনেক কিছু লিখছে, তাই না? বাট এইগুলোকে আমরা অর্থনৈতিক সম্পদ কেন বলতে পারবো না? এটার মেইন রিজন হইলো বাহ্যিকতা নেই। কি নেই? বাহ্যিকতা। খেয়াল করো বাহ্যিকতা বলতে কি বোঝাচ্ছি, মানে বাইরের মানুষের কোনো ইউজ নাই এটা দিয়ে। তুমি কবিতা পড়তে পারবা, গল্প পড়তে পারবা, বাট এটা অর্থনীতিতে কিভাবে অবদান রাখতেছে? এটা অর্থনীতির কোনো ক্যাটাগরিতে অবদান রাখতেছে না। অর্থনীতিতে কি করতেছে না? কোনো ক্যাটাগরিতে অবদান রাখতেছে না, তাই আমরা এটাকে সম্পদ বলতে পারবো না। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পদ, কারণ সে লিখছে, বাট অর্থনীতির কিন্তু এটা কোনো বেনিফিট নাই। ওকে ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। নিচের কোনটি সম্পদের প্রধান বৈশিষ্ট্য? অর্থনীতিতে আমরা কোনো একটা কিছুকে সম্পদ বলতে গেলে প্রধান বৈশিষ্ট্য এটার কি হবে? খেয়াল করো, এটার উপযোগ আছে, এটার অপ্রাচুর্যতা আছে, এটার হস্তক্ষেপ যোগ্যতা আছে, এটার বাহ্যিকতা আছে। অর্থনীতিতে আমরা কোনো কিছুকে সম্পদ বলতে গেলে সেটার মেইন যে বৈশিষ্ট্যটা থাকতে হবে সেটা হলো সেটার উপযোগ থাকতে হবে। কি থাকতে হবে? উপযোগ। উপযোগ মানে কি? অভাব পূরণের ক্ষমতা। উপযোগ মানে কি ভাইয়া? অভাব পূরণের ক্ষমতা। সো অভাব পূরণের ক্ষমতা বা উপযোগটাকে আমি যদি একটু ক্ল্যারিফাই করি, সো দ্য ওয়ার্ড উপযোগ, ঠিক আছে? উপযোগ, উপযোগের অর্থ হলো অভাব পূরণের ক্ষমতা। অভাব পূরণের ক্ষমতা, এটা তোমাদের রিটেনেও আসতে পারে।
সো অভাব পূরণের ক্ষমতা যেমন যেমন এই যে আমি যে কলমটা দিয়ে লিখতেছি এইটা আমার লিখার অভাব পূরণ করতেছে, এই যে যে স্লাইড চেঞ্জারটা দিয়ে আমি স্লাইডটা চেঞ্জ করতেছি এটাও একটা আমার অভাব পূরণ করছে। যেমন আমি যে চশমাটা পরে আছি এটা আমাকে ক্লিয়ারলি দেখার অভাব পূরণ করতেছে, আমি যে ঘড়িটা পরে আছি এটা আমার সময় দেখার অভাব পূরণ করতেছে। তো দেখবা আমরা আশেপাশে যা কিছু ইউজ করি না কেন এটা আমাদের কোনো না কোনো একটা অভাব পূরণ করতেছে। যেহেতু এটা আমাদের কোনো না কোনো অভাব পূরণ করতেছে তাই এটাকে আমরা বলবো যে দ্রব্যের মাধ্যমে আমাদের অভাব পূরণ হয় তাকে আমরা বলবো উপযোগ। তাকে আমরা কি বলবো? উপযোগ বলবো। সেটা কিন্তু আমাদের এসএসসিতে আসার মতো একটা কোশ্চেন। ঠিক আছে, পরের কোশ্চেন, অর্থনৈতিক ওকে। সো এরপরের কোশ্চেনটা কি আমাদের? এরপরের কোশ্চেন হলো যেসব দ্রব্য পেতে অর্থ ব্যয় করতে হয় তাকে কি বলবো? তাকে আমরা বলবো সম্পদ। অর্থনীতিতে যা কিনতে হলে আমাদেরকে কি করতে হয়? টাকা খরচ করতে হয়, সেটাকে আমরা বলবো সম্পদ। মেইন কথা, তুমি যাই কিনবা তোমার পকেট থেকে যদি টাকা যায় ওইটাই একটা সম্পদ, ওইটাই কি একটা সম্পদ। বুঝতে পারছো? ওকে, এরপরের কোশ্চেন, যেসব দ্রব্যের মালিকানা বদল করা যায় তাকে কি বলবো? সেম কথা, যেসব দ্রব্যের মালিকানা, মালিকানা মানে কি কোন মালিক বদল করা যায়। ফর এক্সাম্পল তুমি তোমার মোবাইলটা বিক্রি করতে চাও, ঠিক আছে, তুমি তোমার কি মোবাইলটা বিক্রি করতে চাও, এই মোবাইলটা বিক্রি করতে তুমি কারোর কাছে বিক্রি করলা, এই বিক্রি করার টাইমে যার মোবাইলটা ছিল তার কাছ থেকে আরেকজনের কাছে চলে যাচ্ছে। সো এইটাও আমাদের কিসের উদাহরণ? এটা আমাদের সম্পদের উদাহরণ। মনে করো আমি মনে করো তোমার থেকে এই ক্যালকুলেটরটা কিনে ফেললাম, এই ক্যালকুলেটর আগে তোমার ছিল এখন আমার, সেই যে মালিকানা পরিবর্তন হলো এটা একটা সম্পদ। ওকে, ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমাদের একজন স্টুডেন্ট বলছে ভাইয়া 3 অধ্যায়ের সিকিউর সমাধান চাই। বাই দ্য ওয়ে, তোমরা জানো আমাদের কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের ভিতরে আমরা তোমাদের একদম ইন ডিটেলসে অধ্যায়ের স্টার্টিং থেকে শুরু করে এমসিকিউ সলভ করাবো, সিকিউ সলভ করাবো, একদম ধরে ধরে সলভ করাই দিব। বুঝতে পারছো? সো আমাদের আজকের এই ক্লাসগুলো শুধুমাত্র আমরা এমসিকিউ সলভ করাবো, আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের ভিতরে আমরা কি করব? তোমাদের জন্য একদম ধরে ধরে সকল সিকিউ এসকিউ সমাধান করে দিব। বুঝতে পারছো? কি মিনহাজুল রহমান। ওকে, পরে কোশ্চেনে চলে যাচ্ছি। মানুষের অভাব মেটাবার ক্ষমতা সম্পন্ন বস্তুগত এবং অবস্তুগত সব ধরনের অর্থনীতিকে কি বলা হয়? এটাকে বলা হয় সম্পদ, যা আমাদের বস্তুগত এবং অবস্তুগত অভাব পূরণ করে। কি পূরণ করে? বস্তুগত। যেমন এই যে যে চশমা, এটা আমি দেখতে পাচ্ছি, এটা আমার বস্তুগত অভাব পূরণ করতেছে। অন দা আদার হ্যান্ড, অবস্তুগত অভাব কি? আমাকে যখন নাপিত চুল কেটে দেয় আমি কি তার সেবা প্রদান করাটা দেখতে পাই? ডাক্তার যখন আমার পালস রেট চেক করে, হার্ট রেট চেক করে, আমরা কি সেটা দেখতে পাই? দেখতে পাই না, বাট আমাদের কিন্তু একটা অভাব পূরণ হয়। সো এই জন্যই বলা হয় অর্থনীতিতে সম্পদ সেইগুলো যা আমাদের বস্তুগত, মানে যেগুলো আমরা দেখতে পাই, এবং আমাদের অবস্তুগত, যেটা আমরা দেখতে পাই না, সেই ধরনের অভাবটা পূরণ করে। বুঝতে পারছো? ডান। এরপরে চলে যাচ্ছি, নিচের কোনটি একটি ব্যক্তিগত মানসিক ধারণা? খেয়াল করো, কোশ্চেন কিন্তু অনেক ডেপথ থেকে আসছে। ব্যক্তিগত মানসিক ধারণা তার মানে কি? একজন ব্যক্তির জন্য কাজ করে। একজন কিসের জন্য কাজ করে? ব্যক্তি বা মানুষের জন্য কাজ করে। যখন একটা ব্যক্তি বা মানুষের জন্য কাজ করে ডিরেক্টলি ওটার উদাহরণ হবে উপযোগ। উপযোগ মানে কি? অভাব পূরণের ক্ষমতা। তোমার যেটার অভাব আছে আরেকটা মানুষের অভাব নাই থাকতে পারে, এই জন্য বলা হয় ব্যক্তিগত। পার্সন টু পার্সন ভ্যারি করে, পার্সন টু পার্সন কি ভ্যারি করে। যেমন আমার অভাব কি? এই চশমাটা যদি ভেঙে যায় আমাকে আবার একটা চশমা কিনতে হবে, এটা আমার একটা ব্যক্তিগত অভাব। আবার যারা চশমা পরে না, যাদের চোখের প্রবলেম নাই, তাদের জন্য কিন্তু এটা কোনো অভাবই না। বুঝতে পারছো? সেটা ব্যক্তিগত অভাবকে পূরণ করে। ঠিক আছে, ওকে। এরপরের কোশ্চেনে চলে যাচ্ছি, ভোগের সময় ভোক্তার আয় কিরূপ হলে প্রান্তিক উপযোগ না কমে বরং বাড়ে? এখন কথা হলো ভাইয়া প্রান্তিক উপযোগ মানে কি? খেয়াল করো, খেয়াল করো, প্রান্তিক উপযোগ এই ওয়ার্ডটাকে খেয়াল করো, প্রান্তিক উপযোগ। ঠিক আছে, প্রান্তিক উপযোগ এই ওয়ার্ডটাকে একটু ভালো করে খেয়াল করো। প্রান্তিক, প্রান্তিক মানে হলো শেষের দিকে। প্রান্তিক মানে কি? একদম শেষের দিকে। ঠিক আছে, আর উপযোগ মানে কি? উপযোগ মানে হলো অভাব পূরণের ক্ষমতা। উপযোগ মানে কি? অভাব পূরণের ক্ষমতা। একটা দ্রব্য যখন আমরা অনেক লম্বা সময় ধরে ইউজ করি,
একটা দ্রব্য কি আমরা যখন অনেক লম্বা সময় ধরে ইউজ করি, একটা দ্রব্য আমরা যখন অনেক লম্বা সময় ধরে ইউজ করব, সেই দ্রব্যটার উপর চাহিদা কিন্তু আমাদের আস্তে আস্তে কমতে থাকবে। যেমন আমি যদি বলি যে আমি এই চশমাটা যদি 2 বছর ব্যবহার করি, তাহলে মনে করো আমার চিন্তা হবে না যে আমি এই চশমাটা এখন চেঞ্জ করব। এই যে প্রান্তিক উপযোগ মানে কি, যখনই আমরা কোনো একটা দ্রব্য একটা লম্বা সময় ধরে ব্যবহার করব, একটা নির্দিষ্ট সময় পরে ওই দ্রব্যটার উপরে না আমার আর চাহিদা থাকবে না, আমি চিন্তা করবো এই দ্রব্যটা আমি চেঞ্জ করবো। সো আমার কিন্তু চাহিদা আস্তে 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 এটার প্রতি কমে যাচ্ছে। এই যে কমে যাচ্ছে এটাকে আমরা বলবো প্রান্তিক উপযোগ। এটাকে আমরা কি বলবো? প্রান্তিক উপযোগ। মানে পুরাতন দ্রব্যের উপরে মানুষের চাহিদা দিনকে দিন কমতে থাকে, দিনকে দিন কি করতে থাকে? কমতে থাকে। এটাকে আমরা বলবো প্রান্তিক উপযোগ। সো আমরা যদি এমসি করতে আবার ব্যাক যাই, ভোগের সময় ভোক্তার আয়, মানে একজন ব্যক্তির আয় কেমন হলে প্রান্তিক উপযোগ বাড়ে না বরং কমে। এটা মনে রাখবা, এটার অ্যান্সার হবে কি বাড়লে। একজন ব্যক্তির আয় যখন বাড়ে, খেয়াল করো, একজন ব্যক্তির আয় যখন বেড়ে যায় তখনই প্রান্তিক উপযোগ কমে না বরং বাড়ে। ঠিক আছে, ডান। পরে কোশ্চেনে চলে যাচ্ছি। অর্থনীতিতে ভোগ কি? ভোগ মানে হলো তুমি একটা কিছু গ্রহণ করতেছো, তুমি একটা কিছু গ্রহণ করতেছো, এটা মানেই হলো ভোগ। এটা মানে কি? ভোগ। সো এটার অর্থ হলো আমাদের উপযোগ নিঃশেষ। তুমি কোন একটা চকলেট কিনছো, তুমি কি কিনছো? চকলেট কিনছো, তার মানে তুমি ওটা ভোগ করবা বা খেয়ে ফেলবা। সো যখনই তুমি ওটা ভোগ করবা বা খেয়ে ফেলবা, সেটা কি উপযোগ শেষ হয়ে যাবে, মানে ওইটার প্রয়োজনটা শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে কি হয়ে যাবে? উপযোগ নিঃশেষ, মানে ওটার প্রয়োজন শেষ। ওই দ্রব্যের আর অভাব নাই তোমার এখন। ওই দ্রব্যের আর কি নাই? ওই দ্রব্যের আর এখন কোনো অভাব তোমার নাই। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, ডান। সবাই রাইট অ্যান্সার করতেছে, সবাই রাইট অ্যান্সার করতেছে। পরে কোশ্চেনে চলে যাচ্ছি। এটা খুবই মজাদার, যে চকলেট বলতে বলতে চকলেটের উদাহরণই চলে আসছে। যদি তুমি 4টি চকলেট খাও, তাহলে অর্থনীতিতে 4 নং চকলেটটি কি হবে? খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। চকলেট আমাদের সবারই পছন্দের একটা দ্রব্য, কিন্তু এটা যদি আমরা বেশি বেশি খাই তাহলে কি, মানে মনে করো তুমি একটা চকলেট খেলে ভালো লাগলো, 2টা চকলেট খেলে ভালো লাগলো, 3টে খেলে, লাস্টের চকলেটটা খেতে গেলে তোমার মাথায় না আমার আর ভালো লাগতেছে না, কারণ টেস্ট সেম, একই দ্রব্য। ঠিক আছে, একই দ্রব্য আমরা যখন বারবার ইউজ করতে যাই তখন শেষের যে দ্রব্যটা ওটার প্রতি আমাদের চাহিদা কম থাকে, শেষের ওই দ্রব্যটার প্রতি কি থাকে? চাহিদা কম থাকে। যেমন আমি যদি তোমাদেরকে আরো মানে সুন্দর করে উদাহরণ দেই, ফর এক্সাম্পল মনে করো আমার এই মোবাইল, মনে করো কি আমার এই মোবাইল ফোন। সো আমার এই মোবাইল ফোনের মতো করে আমি আরো 4টা মোবাইল ফোন কিনলাম। এখন একজন ব্যক্তির কাছে কি 4টা মোবাইল অনেক বেশি না? সে একটা মোবাইল ইউজ করলো, 2টা ইউজ করলো, 3 নাম্বারটা ইউজ করলো, 4 নাম্বারটাতে গিয়ে তার মনে হবে না আমার আর ভালো লাগতেছে না। এই যে 4 নাম্বারে গিয়ে আমার আর ভালো লাগতেছে না, ওইটার প্রতি তার চাহিদা খুব একটা নাই। ঠিক আছে, তার মানে অনেক কমে যাচ্ছে। এটাকে আমরা বলবো প্রান্তিক চকলেট। কি চকলেট? প্রান্তিক চকলেট। মানে কি বললাম, একটা দ্রব্য যখন আমি একটা লম্বা সময় ধরে ইউজ করি বা একই দ্রব্য আমরা যখন বারবার ইউজ করতে যাই, ওই প্রোডাক্টের উপরে একটা সময়ে গিয়ে আমাদের আগ্রহ কমে যায়। এই যে সেম, আমার কাছে 4টা চকলেট আছে, একটা খাইলাম, 2টা খাইলাম, 3টা খাইলাম, 4 নাম্বারটা যে আমার খাইতে ইচ্ছা করতেছে না। এইটাই হলো প্রান্তিক উপযোগ। বুঝতে পারছো? এটাই কি প্রান্তিক উপযোগ। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। 15 নাম্বার কোশ্চেন, যে ব্যক্তি ভোগ করে সে কি? মনে করো তুমি যখন চকলেটটা খেলা তখন তোমাকে কি বলবো আমি? ক্রেতা বলবো, বিক্রেতা বলবো, ভোক্তা বলবো নাকি উৎপাদক বলবো? আমাকে যদি বলতো যে ব্যক্তি দ্রব্য কেনে তাকে আমরা বলবো ক্রেতা, কিন্তু এখানে বলছে যে ব্যক্তি ভোগ করে তাকে আমরা বলবো ভোক্তা। যে ব্যক্তি ভোগ করে, যে ব্যক্তি কি করে? ভোগ করে, তাকে আমরা বলবো কি? ভোক্তা। ঠিক আছে, ডান। তোমরা এখনো যারা আজকের এই ক্লাসটা শেয়ার করো নাই তাদের জন্য কিন্তু আমি বলতে চাই, আজকের এই ক্লাসটা যারা শেয়ার করবা তারা ভাইয়ার পক্ষ থেকে স্পেশাল একটা গিফট পাবা। সেটা হলো যে কোনো 2জন লাকি উইনার পেয়ে যাবা ভাইয়ার পক্ষ থেকে অনেক ফেমাস একটা বই, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। এই বইটা তোমরা যে কোনো 2জন উইনার পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। এরপরে
একই দ্রব্য বারবার ভোগ করলে অতিরিক্ত এককের উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে। এটার যৌক্তিকতা কোনটি? এটার যৌক্তিকতা হলো দ্রব্যের প্রতি আগ্রহ কমে যাওয়া। সেম কথা বললাম, তুমি যেই প্রোডাক্টটা প্রতিদিন ব্যবহার করো ওটার প্রতি তোমার আগ্রহ কমে যায়। ওটার প্রতি কি কমে যায়? আগ্রহ কমে যায়। এজন্য বলা হয় কি, এজন্য আমাদের এটাকে বলা হয় প্রান্তিক উপযোগ। কি উপযোগ? প্রান্তিক উপযোগ। বুঝতে পারছো? তাই এটাকে কি বলবো আমরা? প্রান্তিক উপযোগ বলবো। এরপরে কোশ্চেনে চলে যাচ্ছি। প্রান্তিক উপযোগ প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি হলে কি করবে? মনে রাখবা, প্রান্তিক উপযোগ মানে যেটার কি নাই, যেটার আমার আর চাহিদা খুব একটা নাই, আস্তে আস্তে চাহিদা কমে যাচ্ছে, ওই উপযোগ যদি খরচের চেয়ে বেশি হয় তার মানে কি হবে? ভোগ করবে। কিভাবে করবে? কোশ্চেনটা বুঝো। প্রান্তিক উপযোগ প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি হলে কি করব? ভোগ করব। তার মানে আমার যে প্রোডাক্টটা ব্যয় হইলো ওইটার থেকে যদি আমার প্রোডাক্টের প্রয়োজন বেশি থাকে তাহলে আমি প্রোডাক্টটা রেখে দিব। তাহলে আমি কি করব? প্রোডাক্টটা রেখে দিব। এটা আমাদের এসএসসি 26 ব্যাচের অর্থনীতি ক্লাস হচ্ছে। যারা এসএসসি 27 ব্যাচের স্টুডেন্টও আসো মানবিক বিভাগের, তারাও চাইলে ক্লাসটা করতে পারো। ওকে, আচ্ছা। নিচের কোনটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির শর্ত নয়? তার মানে এমন কি কোনো প্রোডাক্ট আছে ভাইয়া যেগুলোতে আমি যদি প্রতিদিনই প্রোডাক্টগুলো ব্যবহার করি তাও প্রোডাক্টের চাহিদা কমবে না? হ্যাঁ, আছে। এটা কি? এইটা হলো আমাদের ভোক্তার সামর্থ্য পরিবর্তনশীল। মনে করো তোমার ঘড়ি ব্যবহার করতে অনেক ভালো লাগে। মনে করো আমার পার্সোনালি অনেক ঘড়ি, ডিফারেন্ট কাইন্ডস অফ ঘড়ি ইউজ করতে ভালো লাগে। সো আমার যখন কি বাড়বে, আমার ক্ষেত্রে ঘড়ির চাহিদা কখনো কমবে না। আমি একটার পর একটা একটার পর একটা, মানে ঘড়ি যদি অনেক সুন্দর দেখতে হয় আমি ওটাকে লম্বা সময় ধরে ইউজ করব। সো এটা আমার আয়ের উপরে ডিপেন্ড করবে, আমার সামর্থ্যের উপরে ডিপেন্ড করবে। কিসের উপরে ডিপেন্ড করবে? আমার সামর্থ্যের উপরে। আমার সামর্থ্য যদি বেশি থাকে আমার কি, আমার যে চাহিদাটা কখনো কমবে না, এটা আলটিমেটলি বাড়তেই থাকবে। বুঝতে পারছো? ডান। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। বিক্রয়যোগ্য একটা দ্রব্যের মোট পরিমাণকে আমরা কি বলবো? যেটা বিক্রি করা যায় ওটার মোট পরিমাণকে আমরা বলবো যোগান। এখন তুমি যদি মনে করো কারো মনে করো আইসক্রিম খেতে ইচ্ছা করলো, ডিসকন আইসক্রিম, ঠিক আছে, তোমার মনে করো ডিসকন আইসক্রিম খেতে ইচ্ছা করলো, তুমি দোকানে যা দেখলে ডিসকন আইসক্রিমটা নাই। তো অর্থনীতির ভাষায় তুমি বাসায় এসে বলবা দোকানে ডিসকন এর যোগান নাই। তার মানে কি? প্রোডাক্টটা দোকানে অ্যাভেইলেবল না। প্রোডাক্টটা দোকানে কি না? দোকানে অ্যাভেইলেবল না। এখানে কি বলছে? বিক্রয়যোগ্য একটা দ্রব্যের মোট পরিমাণ। কোন একটা দোকানে বা মার্কেটে যদি কোনো একটা প্রোডাক্ট অনেক বেশি থাকে সেই প্রোডাক্টটাকে আমরা কি বলবো? সেই প্রোডাক্টটা আমরা বলবো এই প্রোডাক্টের বাজারে যোগান আছে। যেমন তোমরা যদি কেউ ডিসকন আইসক্রিম খাইতে চাও, আশেপাশের দোকানে যদি যাই দেখো প্রোডাক্ট আছে, তাহলে বলবা ডিসকনের যোগান আছে। ঠিক আছে? ডিসকনের কি আছে? যোগান আছে। সেটা হবে যোগান। বিক্রয়যোগ্য মানে যেটা আমরা কিনতে পারি এমন কোন প্রোডাক্টের পরিমাণকে আমরা বলবো যোগান। পরের কোশ্চেন, যোগানের ইংরেজি শব্দ কি? দাম, এটাকে আমরা ইংরেজিতে বলি প্রাইস। এটা তারপর কোন একটা প্রোডাক্টের মনে করো চাহিদা আছে, ঠিক আছে, যে মাঝখানে তোমরা দেখছো না ডিসকন যখন বেরিয়েছে অনেক চাহিদা বিকজ অফ দ্য চকলেটি লেয়ার, অনেক মোটা চকলেটি একটা লেয়ার, ওইটার জন্য। কিন্তু যোগানকে আমরা ইংরেজিতে বলবো সাপ্লাই। বানানটা মনে রাখবে, সাপ্লাই। ওই যে কথাটা বললাম, দোকানে কি এই প্রোডাক্টটা আছে নাকি না? দোকানে যদি প্রোডাক্টটা থাকে লাইক আমরা বলবো এটার সাপ্লাই আছে। কি আছে? এটার সাপ্লাই আছে। এরপরে এরপরে উপযোগ বলতে কি বোঝায়? উপযোগ বলতে বোঝায় ভোগ্য পণ্যের দ্বারা প্রাপ্ত তৃপ্তি। উপযোগ মানে কি? মানে অভাব পূরণের ক্ষমতা। এখন তোমার মনে করো অভাব কি? তোমার কথা বলতে হবে, বাইরের কোনো তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতে হবে। এখন এই কথা বলার জন্য তোমার একটা মোবাইল দরকার, এন্ড ওইটার কি একটা ভোগ্য পণ্য এবং ওটার দ্বারা তুমি তৃপ্ত হও, তার মানে তোমার অভাব পূরণ হয়। ওটার দ্বারা কি হয়? তোমার অভাব পূরণ হয়। ঠিক আছে? বুঝতে পারছো? পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমি। কোন পণ্যের সীমান্ত উপযোগ ক্রমশ হ্রাস পায়? কোন পণ্যের সীমান্ত উপযোগ ক্রমশ হ্রাস পায় এটি কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়? সীমান্ত পণ্য মানে কি জানো? খেয়াল করো, সীমান্ত উপযোগ তার মানে শেষ উপযোগ, একদম শেষ। এই প্রোডাক্ট আমি আর ব্যবহার করবো না, একদম এন্ডিং এর পথে আছে, এরূপ কোনটা দ্বারা প্রকাশ করা যায়? এটাকে বলবো আমরা সীমান্ত উপযোগের ক্রম হ্রাসমান সূত্র। একটা প্রোডাক্ট ইউজ করতে 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 প্রোডাক্টের বাকি আর কিচ্ছু নাই, আর কিচ্ছু বাকি নেই, তখন তুমি কি করবা?
ওই প্রোডাক্টটা আস্তে আস্তে ইউজ করাই ছেড়ে দিবা। কি করবা? ইউজ করাই ছেড়ে দিবা। বুঝতে পারছো? সো এটাকে আমরা বলবো যে সীমান্ত, একদম লাস্টে চলে গেছো। ওকে, এরপরে কোশ্চেনে যাচ্ছি, চাহিদার সূত্র অনুযায়ী পণ্যের দাম কমলে, মনে রাখবা এখান থেকে তোমাদের সৃজনশীল আসবে, এই কোশ্চেনটা থেকে তোমাদের সৃজনশীল আসবে। আমি তোমাদেরকে ক্লাসের সাথে সাথে অর্থনীতিতে কোন কোন জায়গা থেকে এসএসসি পরীক্ষায় সৃজনশীল আসতে পারে এর মধ্য থেকে কয়েকটা টপিক আমি তোমাদেরকে একটু দেখাই দিই। মনে রাখবা তোমাদের চাহিদা বিধি থেকে সৃজনশীল আসবে, চাহিদা বিধি। এখন এখান থেকে এমসিকিউ এর পাশাপাশি সিকিউও আসতে পারে। কিভাবে? সবসময় মনে রাখবা, সবসময় মনে রাখবা কোনো প্রোডাক্টের যদি দাম প্লাস হয় বা বাড়ে, দাম বাড়লে চাহিদা কি হবে? চাহিদা মাইনাস হবে, মানে কমে যাবে। কোনো প্রোডাক্টের দাম বাড়লে ওই প্রোডাক্টের কি হবে? চাহিদা কমে যাবে। সিমিলারলি যদি কোনো প্রোডাক্টের দাম কমে যায় তাহলে কি হবে? চাহিদা বেড়ে যাবে। কি হবে? এটাকে আমরা বলবো চাহিদা বিধি। ডিরেক্ট বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসছে, দেখছো? চাহিদা সূত্র অনুযায়ী পণ্যের দাম কমলে, পণ্যের দাম কমলে কি হবে? খেয়াল করো তো, দেখছো দাম কমলে চাহিদা বাড়বে। আমি যদি খুব ইজিয়েস্ট একটা উদাহরণ দেই, একদম ইজিয়েস্ট একটা উদাহরণ, মনে করো কি বাজারে তোমার, হ্যাঁ বাজারে মনে করো ক্যালকুলেটরের দাম বেড়ে গেল, মনে করো এই যে 991 ইএস প্লাস এই ক্যালকুলেটরটার দাম বেড়ে গেল, এটার চাহিদা কমে যাবে। নরমালি এটা মানুষ আর কিনবে না, অন্য কিছু কিনবে। আবার এটার যদি চাহিদা দাম কমে যায় তাহলে কি হবে? সব স্টুডেন্ট এটা কেনা স্টার্ট করবে, তার মানে হলো চাহিদা বেড়ে গেছে। কোনো প্রোডাক্টের বা কোনো দ্রব্যের যখন দাম কমে যায় তখন চাহিদা বাড়ে, আবার যদি দাম বেড়ে যায় তাহলে চাহিদা কমে যায়। ক্লিয়ার? এটা হলো চাহিদা বিধি। এটা কি বিধি? চাহিদা বিধি। তোমাদের এসএসসি পরীক্ষায় খ মার্কে বিশেষ করে এটা আসে, চাহিদা বিধি কি ব্যাখ্যা করো। সিমিলারলি আরো একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো কি জানো? সেটা হলো যোগান বিধি। সেটা কি? সেটা হলো যোগান বিধি। মনে রাখবা, মনে রাখবা যোগান বিধি। আরো একটা কোশ্চেন বলে দেই, আরো একটা কোশ্চেন, দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। কেমন সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক। এইটাও বোর্ড পরীক্ষার একটা প্রশ্ন। দাম ও চাহিদার মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান? বিপরীতমুখী, একটা বাড়লে একটা কমে, একটা বাড়লে কি? একটা কমে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি এখানে দেখি যোগানের ক্ষেত্রে যদি কোনো প্রোডাক্টের দাম বাড়বে তাহলে যোগানও বাড়বে। তার মানে কি? যোগান বাড়বে। কারণ একজন বিক্রেতা চিন্তা করে, একজন দোকানদার চিন্তা করে যে দ্রব্যের দাম বাড়তেছে ওই দ্রব্যটা যদি আমি দোকানে আনি তাহলে ওই দ্রব্যটা বিক্রি হলে আমার প্রফিট হবে, আমার মুনাফা হবে। ঠিক আছে? বুঝতে পারছো? অন দ্য আদার হ্যান্ড যদি কোনো দ্রব্যের দাম কমে যায় দেখবে দোকানদার ওই প্রোডাক্টটা মার্কেট দোকান থেকে সরায় দেয়, তার মানে ওই প্রোডাক্টের কি? যোগান কমে যায়। ওই প্রোডাক্টের কি হয়? যোগান কমে যায়। সো যোগান মানে হলো দোকানে আছে কি নাই, দোকানে আছে কি না, আছে কি না। বুঝতে পারছো? ওকে, সো এবার পরীক্ষা আবার প্রশ্ন আসতে পারে যে দাম ও যোগানের মধ্যে কেমন সম্পর্ক? দাম ও যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক। কেমন সম্পর্ক? দাম ও যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক। আমি কিন্তু প্রায় 5 থেকে 6টা এক্সট্রা কোশ্চেন সলভ করাই দিছি। ঠিক আছে? 5 থেকে 6টা কোশ্চেন সলভ করাই দিছি। বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার? খেয়াল করো, প্রথমটা চাহিদা বিধি, এরপর একটা যোগান বিধি। এখান থেকে তোমাদের রিটেনও আসতে পারে, এমসিকিউ আসতে পারে। ওকে, সো আমি যদি এবার এমসিকিউটাতে চলে যাই, এমসিকিউটার অ্যান্সার হবে কি? চাহিদার দাম কমলে ডেফিনেটলি আমার চাহিদা বাড়বে, ডেফিনেটলি চাহিদা বাড়বে, সিম্পল হিসাব। এরপরের কোশ্চেন আমার, নিচের কোনটি চাহিদাকে প্রভাবিত করে না? আমরা একটু আগে দেখলাম চাহিদাকে প্রভাবিত করে দাম। এখন কোশ্চেন হলো কোনটা চাহিদাকে প্রভাবিত করেই না, মানে আমার চাহিদার কোনো কিছু হেডেক নেই, আমার যা ইচ্ছা হোক। ভোক্তার আয় ডেফিনেটলি চাহিদাকে প্রভাবিত করে। তোমার যদি আয় বাড়ে, একটা উদাহরণ দেই, মনে করো একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট বা কলেজের স্টুডেন্ট, তার আয় টিউশনি করে সে টাকা পয়সা কামায়। তো সে কি চিন্তা করবে? আমি ওয়ান টাইম নুডলস খাবো, যেখানে জাস্ট আমার একটু গরম পানি দিলে আমি নুডলস খাইতে পারবো। কিন্তু ওই ছেলেটাই যখন বড় হচ্ছে বা ওই মেয়েটাই যখন বড় হচ্ছে, যখন সে একটা জব করতেছে, একটা ভালো অ্যামাউন্টের টাকা আর্ন করতেছে, তখনও কি সে ওই ওয়ান টাইম নুডলস খাবে? খাবে না। ঠিক আছে?
তখন কি করবে না, খাবে না। কারণ কি, তার আয় পরিবর্তন হয়েছে, সে এখন ব্র্যান্ডেড প্রোডাক্টস ইউজ করবে, তাই না? ওকে, সো নিচের কোনটি চাহিদাকে প্রভাবিত করে না? মনে রাখবা উৎপাদন ব্যয় কি, উৎপাদন ব্যয় কখনো চাহিদাকে প্রভাবিত করে না, কারণ এই উৎপাদন ব্যয়ের সাথে চাহিদার কোনো লেনদেন নাই। উৎপাদন ব্যয়ের সাথে চাহিদার কি নাই, কোনো লেনদেন নেই। তুমি উৎপাদন বেশি করো, উৎপাদন কম করো, উৎপাদন যদি বেশি করো প্রোডাক্টের দাম বাড়বে, উৎপাদন যদি কম করো এটা তোমার হিসাব, মানে কোম্পানির হিসাব। এটা মনে রাখবা, এই চাহিদার সাথে শুধুমাত্র ভোক্তার সম্পর্ক। কার সম্পর্ক? ভোক্তা, মানে আমরা, জনগণের সম্পর্ক। ঠিক আছে, জনগণের কোনো হেডেক নাই, বিজনেসে কি হইলো না হইলো কোনো হেডেক নেই, ও দোকানে যা প্রোডাক্ট পাইলেই হইছে। ক্লিয়ার? ইটস লাইক আমাদের আব্বু আম্মুরা, তুমি সারা দিন যা ইচ্ছা তাই করো, আমার পরীক্ষার সময় রেজাল্ট ভালো চাই, এরকম বলে না? যে তুমি সারা বছর পড়ছো নাকি পড়ো নাই, আমি এত কিছু দেখবো না, আমি খালি দেখবো তোমার রেজাল্ট। সিমিলারলি একজন ভোক্তা এই কথা চিন্তা করে, প্রোডাক্ট যেমনি আসুক না আসুক, বিজনেসে হোক না হোক, আমি প্রোডাক্ট দোকানে কিনতে গেলে প্রোডাক্ট পাইলেই চলে, তাই না? একদম সেম হিসাব, একদম সেম হিসাব। ঠিক আছে, ওকে। এরপর আমরা কোথায় যাচ্ছি? যোগান সূত্র অনুযায়ী। এই যে খেয়াল করো, যোগানের সূত্র অনুযায়ী একটু আগে পড়াইছি, পণ্যের দাম বাড়লে যোগান কমবে না, কারণ আমরা দুটার মধ্যে সমমুখী সম্পর্ক। দাম বাড়লে যোগান বাড়বে, দেখছো? খেয়াল করছো? পড়ছি ডিরেক্ট উত্তর, দাম বাড়লে যোগান বাড়বে। দাম বাড়লে কি, যোগান বাড়বে, একটা বাড়লে আরেকটা বাড়বে। দামের সাথে যোগানের ডিরেক্ট সম্পর্ক, দামের সাথে যোগানের কি একদম ডিরেক্ট সম্পর্ক, তাই না? ওকে, বুঝতে পারতেছো তোমরা? ওকে, ডান, ফাইন। এরপরে আমরা যাচ্ছি, যোগানকে প্রভাবিত করে কোনটি? যোগান না, তার মানে কি দোকানে প্রোডাক্টটা আছে নাকি নাই, ওইটাকে প্রভাবিত করে কোনটা? ওইটাকে প্রভাবিত করে হলো তোমার উৎপাদন ব্যয়। ওটাকে প্রভাবিত করে কি, উৎপাদন ব্যয়। খেয়াল করো, যদি কোনো প্রোডাক্টের উৎপাদনের ব্যয়টা বেশি হয়, তাহলে ওই প্রোডাক্টটা কি দোকানে থাকবে নাকি না, ওইটা ডিপেন্ড করবে। আমি তোমাদেরকে একটা মানে ক্লিয়ার একটা উদাহরণ দেই। আমাদের দেশে পারফিউমের দাম অনেক বেশি, কারণ কি? খেয়াল করো, আমাদের দেশে পারফিউম, মানে নর্মালি পুরো হোল ওয়ার্ল্ডে পারফিউমের দাম অনেক, মানে যেগুলো একদম অসাধারণ স্মেল প্রোভাইড করে, একদম লং লাস্টিং থাকে পারফিউম, ওগুলোর প্রাইজিং অনেক বেশি থাকে। কারণ কি? খেয়াল করো, ওই প্রোডাক্টগুলো দেখবা দোকানে যেগুলোর দাম অনেক বেশি, ওগুলো দেখবা ব্র্যান্ডেড দোকানগুলোতে থাকে, কারণ ব্র্যান্ডেড দোকানগুলা ওই প্রোডাক্টগুলোকে আনে, কারণ একটা প্রোডাক্ট বিক্রি করলেই ওর অনেক প্রফিট হবে। অ্যান্ড এটার মেইন রিজন কি? উৎপাদন ব্যয়। ওই প্রোডাক্টটা মেক করতে খরচ বেশি হয়েছে, তাই ওই প্রোডাক্টের দামটাও বেশি, প্রোডাক্টটা দোকানে পাওয়াও যায়। মানে এগুলো এমন প্রোডাক্ট যেগুলো প্রাইজিং বেশি এবং এগুলো থেকে প্রফিট আর্ন করা যায় বেশি। বুঝতে পারছো? এগুলো থেকে কি করা যায়? প্রফিট আর্ন করা যায় বেশি। ওকে, আচ্ছা, ওকে, পরে কোশ্চেনে চলে যাচ্ছি। চাহিদা ও যোগানের ছেদবিন্দুকে কি বলে? চাহিদা ও যোগানের ছেদবিন্দুকে আমরা বলবো ভারসাম্য মূল্য। এখন কথা হলো, ভাই এটা তো বুঝি না, এটা একটু বুঝাই দেন। খেয়াল করো, তোমাদেরকে এতক্ষণ ধরে আমি চাহিদা এবং যোগান এই দুটা পড়াইলাম না? চাহিদা যোগান মনে রাখবো সব সময়। চাহিদা এবং দাম এবং চাহিদার মধ্যে যেহেতু বিপরীতমুখী সম্পর্ক, তাই চাহিদা রেখা সবসময় কি, সবসময় নিম্নগামী। চাহিদা রেখা কি? নিম্নগামী। মনে রাখবা, চাহিদা রেখা কি? চাহিদা রেখা নিম্নগামী। খেয়াল করো, চাহিদা রেখা নিম্নগামী। আমি যদি উদাহরণ দেই, দেখো চাহিদা রেখা তুমি দেখবা সবসময় এরকম হয়। এটার যদি মানে এটার কি দাম বেশি, মনে করো একটা প্রোডাক্টের দাম 50 টাকা, ওই প্রোডাক্টের ডিমান্ড সবচেয়ে কম হবে। আর একটা প্রোডাক্টের দাম যদি 40 টাকা হয়, ডেফিনেটলি ওই প্রোডাক্টের চাহিদা বেশি হবে। এবং আরো একটা প্রোডাক্ট যেটার দাম 10 টাকা, ডেফিনেটলি ওই প্রোডাক্টের চাহিদা পাস হবে, বেশি হবে। দেখো, এই যে দাম বেশি চাহিদা কম, দাম কমতেছে চাহিদা বাড়তেছে, দাম কমতেছে চাহিদা বাড়তেছে, দেখছো? সো যেহেতু দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, তাই চাহিদা রেখা হয় নিম্নগামী। সিমিলারলি আমরা যদি দেখি যোগান রেখা, সেম কথা। তাহলে চাহিদা রেখা যদি নিম্নগামী হয়, যোগান রেখা কি হবে? ঊর্ধ্বগামী হবে, কারণ দাম বাড়লে চাহিদাও বাড়বে, দাম বাড়লে চাহিদাও বাড়বে, দাম বাড়লে চাহিদাও বাড়বে। এটা বাড়লে এটাও বাড়বে, এটা 10, 20, 30, 40, তাহলে এটা হবে 2, 4, 6, 8। দেখছো?
একটা নিচের দিকে নামতেছে আর একটা উপরের দিকে উঠতেছে। একটা নিচের দিকে নামতেছে, চাহিদা রেখা নিম্নগামী, কারণ কি দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। অন দা আদার হ্যান্ড আমরা যদি বলি দাম এবং যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান, তাই কি যোগান রেখা হয় ঊর্ধ্বগামী, মানে উপরের দিকে উঠতে থাকে। যোগান রেখা কি হয়, উপরের দিকে উঠতে থাকে। এখন এই দুইটা চিত্রকে আমি যদি একসাথে আনি, খেয়াল করো, একটা উপরের দিকে উঠতেছে আর একটা নিচের দিকে নামতেছে, একটা উপরের দিকে উঠতেছে আর একটা কি করতেছে, নিচের দিকে নামতেছে। সো এই যে একটা চিত্র, সো চাহিদা রেখা কি নিচের দিকে নামে, সেম যোগান রেখা কি হয় উপরের দিকে উঠে। সো দেখতেছো এই যে চাহিদা রেখা এইটা, যোগান রেখা এইটা, এই দুইটা একটা বিন্দুতে এসে মিলিত হইছে, এইটাকে আমরা বলবো ভারসাম্য বিন্দু। কি বিন্দু, ভারসাম্য বিন্দু। কি বিন্দু বলবো আমরা, এটাকে বলবো ভারসাম্য মূল্য বা বিন্দু। তার মানে যে বিন্দুতে চাহিদা এবং যোগান সমান হয় তাকে আমরা বলবো ভারসাম্য বিন্দু। ঠিক আছে, তা এটাকে কি বলবো, ভারসাম্য বিন্দু। বুঝতে পারছো? ডান। এটা তোমাদের এইচএসসি তে একটা সৃজনশীল আসার জায়গা, একটা সিকিউ আসবে এখান থেকে, একদম 10 মার্কের একটা সিকিউ আসবে। বুঝতে পারছো, 10 মার্কের একটা সিকিউ আসবে আমাদের এখান থেকে। ডান, ওকে। পরে কোশ্চেনে চলে যাচ্ছি। ভারসাম্য মানে কি? ভারসাম্য মানে হলো চাহিদা যোগানের চেয়ে বেশি না, চাহিদা যোগান চাহিদার চেয়ে বেশি না, চাহিদা ও যোগান সমান। একটু আগে যেটা বললাম, চাহিদা ও যোগান সমান মানে কি, ভারসাম্য বিন্দু। চাহিদা ও যোগান সমান মানে কি, আমার ভারসাম্য বিন্দু। তোমরা এখনো আজকের এই লাইভটা অনেকে শেয়ার করো নাই, তো যারা শেয়ার করে নাই তারা ভাইয়ের পক্ষ থেকে বইটা পাবা না। এবং তোমাদের এসএসসি পরীক্ষার টাইমে এই এমসি গুলো যে কি পরিমাণ হেল্প করবে এটা তোমরা বুঝতেছো না। এখন তোমাদের সিনিয়র ভাইয়া আপুদেরকে জিজ্ঞাসা করলেই বুঝবা। আমরা এরকম ওয়ান শট ক্লাসে যেই সব টপিক বেসিসে এমসিকিউ পড়াই, বোর্ড পরীক্ষায় গিয়ে ডিরেক্ট হুবহু এগুলোই আসে, এগুলোই আসে। সো এই ক্লাসগুলো যারা সেভ করে রাখে, শেয়ার করে রাখে টাইম লাইনে, তারা কিন্তু এসএসসি পরীক্ষার আগে অনেক বেনিফিটেড হয়। এবং আমাদের গত বছর এসএসসি পরীক্ষার আগে স্টুডেন্টরা বলছে ভাইয়া 27টা 28টা করে এমসিকিউ কমন পেয়েছি। ঠিক আছে, সো ইটস আপ টু ইউ, তুমি কি পরীক্ষায় কমন চাও নাকি চাও না, বারবার আমিও বলতে চাই না। তুমি যদি কমন চাও শেয়ার করে রাখো তোমার টাইম লাইনে, আর যদি তুমি পরীক্ষায় চাও না ভাই আমার মোটামুটি পরীক্ষা হইলেই হয়েছে, ইটস আপ টু ইউ অলসো। ঠিক আছে, আচ্ছা। এরপরের কোশ্চেন, চাহিদা বক্ররেখা কোন দিকে ঢালু হয়? এই যে দেখছো চাহিদার বক্ররেখা নিম্নমুখী হয়। কেমন হয়? একটু আগে দেখছো যা বলতেছে ওগুলাই বোর্ড পরীক্ষায় আসছে। চাহিদা কি হয়? নিম্নমুখী, মানে নিচের দিকে যায়। চাহিদা কোন দিকে যায়? নিচের দিকে যাবে। চাহিদা কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। ওকে, আচ্ছা। যোগান বক্ররেখা সাধারণত কোন দিকে ঢালু হয়? ঊর্ধ্বমুখী হয়। একটু আগে যেটা বললাম, একটা নিচের দিকে ডাউন আর একটু উপরের দিকে উঠতেছে। ঠিক আছে, একটা নিচের দিকে ডাউন একটা উপরের দিকে উঠতেছে। এই যে দেখো তোমাদের সিনিয়র একজন, তোমাদের এসএসসি 25 ব্যাচের একজন তোমাদের আপু তন্না বলতেছে আপনাদের সাজেশন সত্যিই কমন পড়ে ভাইয়া। দেখছো একদম তোমাদের সামনে জলজন্ত উদাহরণ, একদম ডিরেক্ট লাইভ ক্লাসের মধ্যে বলছে ভাইয়া আপনারা যে সাজেশন প্রোভাইড করেন, যে ওয়ান শট ক্লাসেসগুলো নেই, এগুলোর মধ্যে থেকেই কমন আসে। সো এখনো যদি তোমাদেরকে আরো ভালোভাবে বোঝাই দিতে হয়, আমার আর কিছু বলার নেই, জলজন্ত উদাহরণ তোমাদের সামনেই আছে। ওকে, যদি বাজার দাম ভারসাম্যের চেয়ে বেশি হয়, মনে রাখবা এটার উদাহরণ তোমাদেরকে দিই, বাজারের দাম ভারসাম্যের চেয়ে বেশি। এখন দাম বেশি হলে কি, চাহিদা কম হবে। দাম বেশি হলে কি হবে? চাহিদা কম হবে, তার মানে বাজারে অতিরিক্ত যোগান সৃষ্টি হবে। দাম বেশি, দাম ভারসাম্যের চেয়ে বেশি হলে, বাজারের দাম ভারসাম্যের চেয়ে বেশি হলে অতিরিক্ত যোগান, তার মানে প্রোডাক্ট বিক্রি না হয়ে প্রোডাক্ট থেকে যাবে। প্রোডাক্ট কি দেখবে না, অনেকগুলো দোকানে দেখো না যে অনেক দিন ধরে প্রোডাক্ট বিক্রি হয় না, তার মানে কি ভারসাম্য হচ্ছে, মনে করো তোমার যতটুকু প্রোডাক্ট প্রয়োজন এর থেকে যদি তুমি বেশি প্রোডাক্ট দোকানে রাখো তাহলে কি তোমার প্রোডাক্ট তো বিক্রি হবে না। সেম কনসেপ্ট না এখানে, একদম সেম কনসেপ্ট। টেস্টে কমন আসবে, ডেফিনেটলি টেস্টেও কমন আসবে। তোমাদের স্কুলগুলোতে কি করে, বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে, এটার উপর ডিপেন্ড করে কোশ্চেন করে। তো তারা কি আকাশ থেকে কোশ্চেন করবে? এটা তো কোনো রকেট সায়েন্স না, এটা একটা বেসিক জিনিস। তুমি যদি 5-10 বছরের বিগত বছরের প্রশ্নকে সলভ করো, তার মানে তুমি বুঝে যাবা কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, কোন চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবে, কোন চ্যাপ্টার থেকে সিকিউ আসবে। সিম্পল। আমি স্টুডেন্টদেরকে একটা বইটা বলতে 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 ক্লান্ত হয়ে গেছি।
যে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কেউ যদি বিগত বছরের প্রশ্নগুলোকে সলভ করে, সে এক্সামে হলে যাওয়ার আগেই বুঝে যাবে প্রশ্ন কেমন হতে পারে। ঠিক আছে, প্রশ্ন কেমন হতে পারে। ক্লিয়ার? ওকে। এরপরে ব্যবসায়ের কার্যাবলী নির্ধারণের, দেখো ব্যবসায়ের কার্যাবলী নির্ধারণের পরবর্তী ধাপ কি? একটা ব্যবসায়ের কাজ নির্ধারণের পরবর্তী ধাপ হলো কি? কার্যগুলোকে ভাগ করা। মনে করো তুমি একটা ব্যবসা খুলছো। তুমি কি করছো? কলেজে উঠছো, কলেজে উঠার পর তুমি ভাবলা অর্থনীতি তো পড়তেছি, এবার দেশের উন্নয়নের জন্য একটা আত্মকর্মসংস্থান করি। তো তুমি আত্মকর্মসংস্থানের পুরো প্ল্যানিং অ্যান্ড অল দ্যাট সবকিছু ঠিকঠাক করছো, কয়েকজন লোকও হায়ার করছো, ঠিক আছে, লোক হায়ার করে এবার তুমি কি কাজগুলো নিজের কাছে রাখবা নাকি সবাইকে প্রোভাইড করে দিবা? ডেফিনেটলি তুমি কাজগুলোকে ভাগ করে দিবা। তো প্রথমে তুমি বিজনেস করবে এটা ভাবছো, ভাবার পরে তুমি যে এই কাজগুলোকে যে ডিভাইড করে দিচ্ছ, ঠিক আছে, তুমি যে কাজগুলোকে ডিভাইড করে দিচ্ছ, এই ডিভাইড করে দেওয়াটাকে কার্যবিভাগ বলবে। ঠিক আছে, যে এটা কি করবে? ডিভাইড করে দিচ্ছ, ডিভাইড করে দিলে তোমার কাজগুলো ভাগ হয়ে যাবে। ভেরি সিম্পল, একদম সিম্পল হিসাব। আচ্ছা, কার্যাবলী বিশ্লেষণের আগে নিচের কোন কাজটি করতে হয়? কাজগুলো একদম মানে তোমার এমপ্লয়ীদেরকে তুমি ডিটেলসে বোঝায় দিতে দিতে দেওয়ার আগে কোন কাজটা করতে হয়? দেওয়ার আগে তোমাকে উদ্দেশ্য প্রকৃতি নির্ধারণ করতে হবে। এখন মনে করো আমার আন্ডারে 10 জন মানুষ কাজ করে, আমি তাদেরকে কাজগুলা বোঝায় দেওয়ার আগে, মানে একদম সবাইকে কে কোন কাজ করবে এটা বোঝায় দেওয়ার আগে আমার কাজ হবে হইলো যে আমি কার থেকে কেমন উদ্দেশ্য হাসিল করতে চাই, ঠিক আছে, কার থেকে কেমন উদ্দেশ্য হাসিল করতে চাই সেইটা, এবং প্রকৃতি নির্ধারণ করা, কে কিভাবে কাজ করবে, কে কিভাবে মানে কে কম্পিউটারে কাজ করবে, কে বাসায় বসে কাজ করবে, কাকে প্রতিদিন অফিসে আসতে হবে, কার কাজ থেকে আমার প্রতিদিন কাজের আউটপুট নিতে হবে, এই জিনিসগুলো কাজ ভাগ করে দেওয়ার আগে আমাকে নির্দিষ্ট করে রাখতে হবে, যাতে কাজ ভাগ করে দেওয়ার পরে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। কোনো ধরনের কি সৃষ্টি না হয়? সমস্যা সৃষ্টি না হয়। আমাদের অর্থনীতিতে আমরা কি প্রবলেম দেখি? আগে একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়, এরপর প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করা হয়, কিন্তু প্রজেক্টটা কার কাছে দেওয়া হয়েছে সে ব্যক্তি ভালো কাজ না জানার কারণে কি হয়? সে ব্যক্তি ভালো কাজ না জানার কারণে প্রোডাক্টটা পুরোটা ফ্লপ যায়, প্রজেক্টটা পুরোটা বন্ধ হয়ে যায়। বুঝতে পারছো? এরকম করা যাবে না অর্থনীতিতে। ঠিক আছে, ওকে। এরপরে কৃষি ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে কোন উপকরণ স্থির থাকে? দেখো কৃষি কাজের ক্ষেত্রে মানে প্রোডাক্টের মানে কোনো চেঞ্জেস হয় না। কোনটার ক্ষেত্রে? মনে রাখবো অলওয়েজ ভূমির ক্ষেত্রে। কারণ আমরা চাইলেই জমি বাড়াইতে পারবো না। তুমি চাইলেই কি তোমার জমি, ঠিক আছে, তুমি চাইলেই কি তোমার, মনে করো তুমি এতটুকু জায়গায় একটা মানে বিজনেস করতেছো, বা তোমার একটা জমি আছে, ধানের জমি আছে, তুমি চাইলে কি পাশের যে ধান এখান থেকে টান দিয়ে নিজের কাছে আনতে পারবা? মনে করো আমাদের দেশের মানচিত্র, তুমি কি চাইলেই একটু ঠেলা মাইরা মানচিত্র ঠেলা দিয়ে মানচিত্রটাকে ইন্ডিয়ার সাথে অ্যাকোয়ার করে মিলিয়ে ফেলতে পারবা? পারবা না। কারণ কি? কারণ ভূমি হলো লিমিটেড। তুমি চাইলে তোমার ব্যবসায় শ্রমিক বাড়াইতে পারবা, তুমি চাইলে মূলধন বাড়াইতে পারবা, কৌশলে পরিবর্তন আনতে পারবা, কিন্তু তুমি চাইলে ভূমি বাড়াইতে পারবা না। একটা দেশের ভিতরে যতটুকু ভূমি আছে ওইটাকে কাজে লাগাই তোমাকে উৎপাদন করতে হবে। ঠিক আছে, ওইটাকে কাজে লাগাই কি করতে হবে? তোমাদের উৎপাদন করতে হবে। এরপরে আমাদের আছে দেখো একজন সংগঠকের আয় কোনটি? একজন সংগঠকের আয়, সংগঠক কি জানো? যে ব্যক্তি ব্যবসায় করার উদ্যোগ গ্রহণ করে। মনে করো তুমি ব্যবসা করার উদ্যোগ নিছো যে আমি একটা ব্যবসা করব, এই ব্যবসা করার জন্য তোমার যা যা প্রয়োজন সবকিছু যে তুমি একত্র করছো, তুমি হলো সংগঠক। তুমি কি? তুমি হলো সংগঠক। তো সংগঠকের আয় কোনটা? সংগঠকের আয় হলো মুনাফা। সংগঠনের আয় কি? মুনাফা। এখন মুনাফাটা কিভাবে হবে? তুমি মনে করো একটা প্রোডাক্ট তৈরি করছো 10 টাকায়, ওই প্রোডাক্টটা তুমি বিক্রি করতেছো 20 টাকায়, এই যে মাঝখানে যে 10 টাকা, এই 10 টাকা হলো তোমার মুনাফা। এখন এই প্রাইজিংটা বা এই দামটা কে সেট করে? তুমিই সেট করছো, কারণ তুমি চাও কতটুকু প্রফিট তুমি নিবা, কতটুকু নিবা না। ঠিক আছে, বুঝতে পারছো? আঞ্জুম বলতেছে ভাইয়া আমি 2 মাসে অর্থনীতি শেষ করবো। হ্যাঁ, তুমি 2 মাসে চাইলে শেষ করতে পারবা, তুমি 2 মাসে চাইলে ডেফিনেটলি শেষ করতে পারবা আঞ্জুম। ওকে, আচ্ছা, এরপরে চলে যাচ্ছি গড় উৎপাদন রেখার সর্বোচ্চ বিন্দুতে কি হয়? গড় উৎপাদন রেখা তার মানে কি? আমি আমার জায়গায় কতটুকু সচরাচর প্রতিদিন উৎপাদন করি, কতটুকু সচরাচর প্রতিদিন উৎপাদন করি, ঠিক আছে, বা
প্রাত্যক্ষিকভাবে উৎপাদন করে, এটা আমি ক্লিয়ারিফাই করতে পারবো। গড় উৎপাদন সমান প্রান্তিক উৎপাদন, গড় উৎপাদন সমান কি প্রান্তিক উৎপাদন। দেখো আমরা একটু আগে প্রান্তিক উপযোগ পড়ছি, তার মানে একদম লাস্টের দিকে চলে আসছে। আর প্রান্তিক উপযোগ মানে কি জানো, আমি কতটুকু সর্বোচ্চ উৎপাদন করতে পারবো। গড় উৎপাদন আর প্রান্তিক উৎপাদন সমান, গড় উৎপাদন আর কি প্রান্তিক উৎপাদন দুটা একদম সমান। এরপরের কোশ্চেন হলো প্রকৃত উৎপাদন ব্যয় কোনটি, মানে কোনটা আসলেই আমার উৎপাদন করতে খরচ হয়, কোনটা আমার কি আসলেই উৎপাদন করতে খরচ হয়। খেয়াল করো, উপকরণ বাবদ ব্যয় এটা আমার উৎপাদন করতে খরচ হয়। প্রকৃত উৎপাদন ব্যয়, পরিবহন বাবদ ব্যয়, শ্রমিকের মজুরি, মানবিক কষ্ট, উৎপাদন ব্যয়, প্রকৃত উৎপাদন ব্যয়। দেখো এই তিনটা কিন্তু সেম ক্যাটাগরির। উপকরণ বাবদ ব্যয় সেম আমার, পরিবহন বাবদ ব্যয়, শ্রমিকের মজুরি, তিনটা কিন্তু সিমিলার ক্যাটাগরির ব্যয়, তিনটা কি একদম সিমিলার ক্যাটাগরি। কিন্তু লাস্টেরটা দেখো মানবিক কষ্ট, ওইটাও কিন্তু একটা কষ্ট। তুমি মনে করো কোনো একটা অফিসে কাজ করতেছো, ওই অফিসে কাজ করার জন্য তোমাকে মনে করো নিজের খুশি, নিজের পরিবারের সাথে সময় দেওয়া, নিজের ঘুম, তারপরে হলো নিজের আরো 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 আদার্স অনেক কিছু যে তুমি একদিকে ঠেলে কাজটা করতেছো, এটা কিন্তু তোমার একটা মানবিক কষ্ট, এটা তোমার এক ধরনের কি কষ্ট, মানবিক কষ্ট। বুঝতে পারছো? এরপরে কোশ্চেনে চলে যাচ্ছি। মোট জাতীয় আয় প্রকাশ করা হয় কোনটি দিয়ে? দেখো মোট জাতীয় আয়, গ্রোথ ন্যাশনাল ইনকাম, আয় ইনকাম, ঠিক আছে, গ্রস ন্যাশনাল ইনকাম। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। মোট দেশজ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় কোনটি? মোট দেশজ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভৌগোলিক সীমারেখা। দেখো মোট দেশজ উৎপাদন মানে হলো আমার দেশের ভিতরে কতটুকু মানুষ কাজ করতেছে। ঠিক আছে ভাইয়া, টেস্ট পরীক্ষা কমন পড়বে, ডেফিনেটলি কমন পড়বে, অবশ্যই 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 কমন পড়বে। কমন না পড়ে কই যাবে, আর কমন পড়তেই হবে, কমন না পড়ে যাওয়ার আর কোনো জায়গা নেই, কমন পড়াই লাগবে। ওকে, কমন কি পড়াই লাগবে। সো দেখো মোট দেশজ উৎপাদন মানে হলো নিজের দেশের ভেতরের মানুষ কতটুকু উৎপাদন করতেছে, আমার নিজের দেশের ভিতরের মানুষ কতটুকু উৎপাদন করতেছে। ওকে, এরপরে আমাদের কি আছে দেখো, একটি দেশের বিদেশে অবস্থানরত নাগরিকদের আয় থেকে উক্ত দেশে অবস্থানরত বিদেশিদের আয়ের বিয়োগফলকে আমরা কি বলবো? আমরা বলবো মোট জাতীয় উৎপাদন। এটা 3 স্টার 3 স্টার 3 স্টার। এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? ক্লিয়ার? কোশ্চেন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা প্রতি বছর বোর্ড পরীক্ষায় আসে, প্রতি বছর আসে, তোমাদের বছরও আসার সম্ভাবনা বেশি। ওকে, তোমাদের বছর আসবে এটা, বুঝতে পারছো? ডান। সো এরপরে আমাদের আছে কি নিট আয় কোনটি? আচ্ছা, নিট আয়তে যাওয়ার আগে যেহেতু আমরা এই যে চাহিদা রেখা, যোগান রেখা এগুলো পড়তেছিলাম, এরই সাথে সাথে অর্থনীতির আরো কয়েকটা বিষয় তোমাদেরকে বুঝাই দেই, যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। কেন আমি বলতেছি, আজকের এই অর্থনীতি ক্লাসটা তুমি যদি শেয়ার করে রাখো, বিলিভ মি, ঠিক আছে ভাইয়া, আপনাদের অনলাইন কোর্সে ভর্তি হবো কিভাবে? এই ক্লাসের কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা তুমি কল করতে পারো 16910 এই নাম্বারে, অথবা আমাকেও তোমরা টেক্সট করতে পারো। আমাকে টেক্সট করলেও তোমরা কি পেয়ে যাবা, আমাদের কোর্সের ডিটেলস আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব। আর সবচেয়ে বেটার হয় 16910 তে কল দাও, কল দিয়ে দেন ভর্তি হয়ে যাও। যেটা বলতেছিলাম, আজকের এই ক্লাসটা তোমাদের জন্য শেয়ার করাটা কেন গুরুত্বপূর্ণ, আমি তো ক্লাসের আগেই তোমাদেরকে এসএসসি 26 স্টার স্টুডেন্টস গ্রুপে বলে দিছি। বাই দ্য ওয়ে আজকের এই ক্লাসের স্লাইডটা তোমরা পেতে চাও না? পেতে তো চাও অনেকে। তো আজকের এই স্লাইডটা তোমরা যারা যারা পেতে চাও, ঠিক আছে, সো তাদের জন্য কি করতে হবে, এসএসসি 26 সুপার স্টুডেন্ট গ্রুপটাতে জয়েন করে ফেলতে হবে। ঠিক আছে, এসএসসি 26 সুপার স্টুডেন্ট গ্রুপটাতে তুমি যদি জয়েন করে ফেলো, তাহলে তুমি আজকের স্লাইডটা পেয়ে যাবে, কারণ আমি ওখানে আজকে স্লাইডটা প্রোভাইড করে দিব। অলসো এসএসসি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ একটা টেস্টও তোমাদেরকে নেওয়া হবে। কোথায় নেওয়া হবে? এসএসসি 26 সুপার স্টুডেন্ট গ্রুপে। আজকের ক্লাসের পরে আমি একটা ভিডিও পোস্ট করব, ওই ভিডিওর কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দেয়া থাকবে, ওইটার ভিতরে গিয়ে তোমরা আজকের এই পড়ানো টপিকের উপরে বা অর্থনীতির উপরে একটা টেস্ট দিতে পারো, যেটার মাধ্যমে তুমি বুঝে যাবা তোমার টেস্ট পরীক্ষায় কিরকম প্রশ্ন আসতে পারে এবং তুমি টেস্ট পরীক্ষার জন্য এই সাবজেক্টের উপরে কতটুকু প্রিপেয়ার্ড।
বুঝতে পারছো? তো যারা যারা এখনো জয়েন করো নাই এসএসসি 26 সুপার স্টুডেন্টস গ্রুপটাতে, তারা তারা এখনই জয়েন করো এবং ক্লাসের স্লাইডটা তো পেতে চাও, সো ওই গ্রুপের ভিতরে আমি ক্লাসের স্লাইডটাও প্রোভাইড করে দিব। সিম্পল হিসাব। ওকে, যেটা বলতেছিলাম, আমাদের অর্থনীতি পড়তে গেলে আমরা অনেক টপিক সম্পর্কে জানি, যে আমাদের কি বাণিজ্যিক ব্যাংক কি আমাদেরকে জানতে হয়। হ্যাঁ, বাণিজ্যিক ব্যাংক কি আমাদেরকে জানতে হয়, এটা থেকে প্রশ্ন আসে। দেন আমাদের আছে কেন্দ্রীয় ব্যাংক কি আমাদেরকে জানতে হয়, তাই না? কেন্দ্রীয় ব্যাংক কি আমাদেরকে জানতে হয়। তারপরে হলো আমাদের জানতে হয় ভাইয়া মুদ্রাস্ফীতি কি আমাদেরকে জানতে হয়। ওকে, মুদ্রাস্ফীতি কি আমাদেরকে জানতে হয়। সো দেখো, এগুলো কিন্তু অর্থনীতির একদম মেজর মেজর টার্ম। তারপরে আমাদের আছে সামষ্টিক অর্থনীতি কি আমাদেরকে জানতে হয়। সামষ্টিক অর্থনীতি কি, দেখো এগুলো থেকে কিন্তু আমাদের সৃজনশীল আসে। সামষ্টিক অর্থনীতি কি, তারপর হলো তোমার ব্যষ্টিক অর্থনীতি কি। ওকে, ব্যষ্টিক অর্থনীতি কি। তারপর আর কি কি টপিক থেকে আসে আমাদের, দেখো আমাদের আরো আসে তোমার উপযোগ কি, ঠিক আছে, উপযোগ কি। তারপর হলো দুষ্প্রাপ্যতা কি, হ্যাঁ, বা অসীম অভাব কি, এই জিনিসগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। তো আমার আজকের ক্লাসের মোটিভ হলো আমি তোমাদেরকে এই বিষয়গুলোর কনসেপ্ট বুঝাই দিব, ঠিক আছে? আমি তোমাদেরকে কি করব, হ্যাঁ, যারা যারা গ্রুপে অ্যাড হনে আমি ক্লাস থেকে বেরোয় তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নিব। নো ইস্যুস, নো ইস্যুস, নো ইস্যুস, গ্রুপে অ্যাড করে নিব। যেটা বলতেছিলাম, বাণিজ্যিক ব্যাংক কি, যে ব্যাংকগুলো ঋণ প্রদান করে, যে ব্যাংকগুলো কি প্রদান করে, খেয়াল করো, ঋণ প্রদান করে কাদেরকে, সমাজের মানুষকে ঋণ প্রদান করে কাদেরকে, সমাজের মানুষকে ঋণ প্রদান করে, খেয়াল করো, সমাজের মানুষকে ঋণ প্রদান করে এবং সমাজের অন্য শ্রেণীর মানুষ থেকে আমানত হিসেবে অর্থ নেয়, তাদেরকে আমরা বলবো বাণিজ্যিক ব্যাংক। তাদেরকে আমরা কি বলবো, বাণিজ্যিক ব্যাংক। এটা আমাদের একটা বেসিক আলোচনা, আমরা আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করতে আরো ডিটেইলসে আলোচনা করব, ঠিক আছে? এরপরে আমাদের আছে কেন্দ্রীয় ব্যাংক। মনে রাখবা, কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় সকল ব্যাংকের ব্যাংকার, সকল ব্যাংকের ব্যাংকার, সকল ব্যাংকের ব্যাংকার। কেন্দ্রীয় ব্যাংক হলো এই বাণিজ্যিক ব্যাংকগুলোর কন্ট্রোলার। কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কন্ট্রোলার, কন্ট্রোলার মানে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে কন্ট্রোল করে। অন দ্য আদার হ্যান্ড কি, মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতি মানে হলো, মনে করো আগে এক ডজন ডিম কিনতে, আগে আমরা এক ডজন ডিম কিনতে পারতাম 70 থেকে 75 টাকায়, এক ডজন ডিম কিনতে পারতাম 70 থেকে 75 টাকায়। কিন্তু এখন এক ডজন ডিম কিনতে, বা আমরা এটাও দেখছি, এক ডজন ডিম কিনতে গেলে আমাদের 140 টাকা থেকে 150 টাকা পর্যন্ত খরচ করতে হয়েছে। তো দেখো সিমিলারলি একদম বেসিক ভাবে ডিমের পরিমাণ তো কয়টাই ছিল, 12টাই আছে এখনো, ঠিক আছে? এমন তো না যে মুরগির ডিমটা বড় হইছে বা ছোট হইছে, বড় ছিল বড় হইছে এই জন্য ডিমের প্রাইস বাড়ছে, বা ছোট হইছে এই জন্য ডিমের প্রাইস কমছে, এমন তো না। ডিম তো 12টাই আছে, তাই না? মুরগি তো ওই সেম সাইজের ডিমটাই পারতেছে। মুরগিতে এমন না যে এই তোমার ডাইনোসরের আকারে ডিম পারতেছে এই জন্য ডিমের প্রাইস দাম বাড়ছে, এমন কিছুই না। ডিম 12টাই আছে, কিন্তু কথা হলো টাকার মান কমে গেছে। টাকার কি, টাকার মান কমে গেছে, কমে গেছে। যেহেতু টাকার মান, আগের টাকার মান আর এখনের টাকার মান সেম না। যেমন আমাদের আব্বু আম্মুরা অনেক আগে আমাদেরকে মাঝে মাঝে বলে না, যে আগেকার দিনের 10 টাকা, আগেকার দিনের 100 টাকা, আগেকার দিনে 100 টাকা দিয়ে একজন ব্যক্তি, যেমন আমার দাদা ভাই 50 টাকা দিয়ে পুরো ফ্যামিলি চালাইতো, পুরো পরিবার চালাইতো। 100 টাকা দিয়ে পুরো মানে পুরো মাস 2-3 মাস চালায় ফেলতো, ঠিক আছে? বুঝতে পারছো? বুঝতে পারছো? সো ওই ডাইনোসরের ডিমের সাথে যদি আমরা মুরগির ডিমকে মিলাই, যে বলি ডাইনোসরের ডিমের প্রাইস ছিল বেশি তাই মুরগির ডিমের প্রাইসও বাড়তেছে, না রে বাবা, ওই উদাহরণ এখানে না। আগেকার দিনেও মুরগির ডিম 12টা আমরা 70 থেকে 75 টাকা দিয়ে কিনতাম, এখন কিনতে আমাদের 140 থেকে 150 টাকা লাগার রিজনটা হলো টাকার মান কমে গেছে। টাকার মান কি কমে গেছে। আগে আমরা 100 টাকা দিয়ে যা পেতাম এখন আমরা 200 টাকা দিয়ে সেটা পাই। তার মানে কি, টাকার মান কমে গেছে। এন্ড টাকার মান যখন কমে যায় এটাকে আমরা বলবো মুদ্রাস্ফীতি। বুঝতে পারছো?
ক্লিয়ার? টাকার মান যেহেতু কমে গেছে এটাকে আমরা কি বলবো? মুদ্রাস্ফীতি বলবো। বুঝতে পারছো? যেমন ছোটবেলায় আমরা কি ভাইয়া বলেন না গ্রুপে কিভাবে অ্যাড হব? ফেসবুকে গিয়ে সার্চ করবা এসএসসি 26 সুপার স্টুডেন্টস 10ms, গ্রুপ চলে আসবে। এসএসসি 26 সুপার স্টুডেন্টস 10ms সার্চ করলে গ্রুপ চলে আসবে, ওই গ্রুপে জয়েন হয়ে যাবা। ঠিক আছে? ওকে, এরপরে আছে আমাদের সামষ্টিক অর্থনীতি। যখনই আমরা সবাইকে নিয়ে কথা বলবো, যেমন একটা দেশ, একটা পরিবার, তারপর হলো তোমার মনে করো পুরো পৃথিবীর অর্থব্যবস্থা, এই যে যখন সবাইকে নিয়ে কথা বলবো সেটাকে আমরা বলবো সামষ্টিক। দেখো সামষ্টিক মানে কি? সবাইকে নিয়ে কথা বলতেছি না, এটাকে বলবো আমরা সামষ্টিক অর্থনীতি। অন দ্য আদার হ্যান্ড, মনে করো শুধুমাত্র তোমার মান্থলি পকেট মানি নিয়ে কথা বললাম, এটাকে বলবো ব্যষ্টিক অর্থনীতি। ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ব্যষ্টিক অর্থনীতি। বুঝতে পারছো? একটা হলো আমার সামষ্টিক অর্থনীতি, আর একটা হলো আমার ব্যষ্টিক অর্থনীতি। সামষ্টিক মানে কি? যেখানে সবাইকে নিয়ে কথাবার্তা বলা হয়। আর ব্যষ্টিক মানে হলো যেখানে কম মানুষকে নিয়ে কথা বলা হয়। কি কথা বলা হয়? কম মানুষকে নিয়ে কথা বলা হয়। এই ক্লাস শেয়ার করলে পরীক্ষার আগে ক্লাসটা কি দেখতে পারবো? হ্যাঁ, দেখতে পারবা। এই ক্লাসটা তুমি এখন শেয়ার করে রাখলে পরীক্ষার আগে তুমি তোমার টাইমলাইন থেকেই একটু নিচে স্ক্রল করে গেলেই দেখবা ক্লাস আছে, ক্লাসটা করে ফেলতে পারবা। কিন্তু যদি শেয়ার করে না রাখো তাহলে কিন্তু আমাদের 10 মিনিট স্কুলে কিন্তু প্রতিদিন 3-4টা করে লাইভ ক্লাস হয়, দেখবা হারায় গেছে। বন্যার পানির মধ্যে যেমন মনে করো তুমি একটা কাগজের নৌকা ছেড়ে দিলে একদম হারায় অন্য দুনিয়ায় চলে যাবে, সিমিলারলি এই লাইভ ক্লাসটা হারায় যাবে। বুঝতে পারছো? ওকে, ডান ডান ডান। হ্যাঁ, সো যেগুলো বলতেছিলাম, আর উপযোগ কি? কোনো একটা দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে আমরা কি বলবো? উপযোগ বলবো। কোনো একটা দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে আমরা কি বলবো? উপযোগ বলবো। যেমন আমার সামনে যে ক্যামেরা আছে, এই ক্যামেরা দিয়ে আমাদের কি অভাব পূরণ হচ্ছে? তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ। ঠিক আছে? তোমরা আমাদেরকে কি করতে পারতেছো? দেখতে পারতেছো। ওকে, তোমরা আমাকে দেখতে পারতেছো, এটা হলো আমার অভাব একটা পূরণ করতেছে। ওকে, ডান, ফাইন। সো আমরা 42 নম্বর কোশ্চেনটাতে চলে যাই। উৎপাদন পদ্ধতিতে উৎপাদনের মূল্য নির্ধারণ করা হয় কোন পদ্ধতিতে? দেখো, উৎপাদন পদ্ধতিতে আমি একটা দ্রব্য উৎপাদন করছি, আমি একটা দ্রব্য উৎপাদন করছি, উৎপাদন করার পর তার মূল্য নির্ধারণ করা হয় কিভাবে? তার মূল্য নির্ধারণ করা হয় খাত অনুযায়ী। এখন ভাইয়া খাত বলতে কি বোঝায়? খেয়াল করো, খাত বলতে কি বোঝায়? একটা দ্রব্যের মূল্য কিভাবে নির্ধারিত হয়? ঠিক আছে, দ্রব্যের মূল্য নির্ধারণ, একটা দ্রব্যের মূল্য কিভাবে নির্ধারণ করা হয়? প্রথমত কাঁচামাল সংগ্রহ। কাঁচামাল সংগ্রহ মানে কি? মনে করো তোমার একটা টেবিল, ওই টেবিলটা বানানোর জন্য প্রথমত আমাদের কি দরকার? একটা গাছ দরকার, ওই গাছটা কাটা দরকার, ওই গাছের কাঠটাই হলো আমাদের কাঁচামাল সংগ্রহ করা। ঠিক আছে, কাঁচামাল সংগ্রহ করলাম, এরপরে কি করলাম? কারখানা নিয়ে আসলাম। এরপরে আছে আমাদের কারখানার ব্যয় আছে না? তুমি মনে করো যে ভ্যানে করে বা ট্রাকে করে নিয়ে আসছো, নিয়ে আসার পরে কারখানাতে রাখছো, কারখানার লাইট লাগছে, ফ্যান লাগছে, পানি লাগছে, এগুলো কারখানার ব্যয়। ওকে, এরপরে আমার কি আছে? 3 নম্বরে যদি আমি বলি, 3 নম্বরে আছে হলো আমার শ্রমিকের ব্যয়। ঠিক আছে, 3 নম্বরে আছে কি? আমার শ্রমিকের ব্যয়। যে শ্রমিকটা এটার উপরে কাজ করছে তারও একটা খরচ আছে। এরপরে আমাদের কি আছে? তোমার শ্রমিকের ব্যয়ের ভিতরে শ্রমিক প্রোডাক্ট বানাইছে, তৈরি করছে, এটার মধ্যে আছে। এরপরে আমাদের আছে কি? বিজ্ঞাপন ব্যয়। এরপরে কি আছে? বিজ্ঞাপন ব্যয়। এখন যে প্রোডাক্টটা বানানো হয়েছে সেই প্রোডাক্টটা মানুষকে জানাইতে হবে যে এই প্রোডাক্টটা আছে, এটাকে বলা হয় বিজ্ঞাপন ব্যয়। এই বিজ্ঞাপন ব্যয়ের পরে আমাদের শেষে আসে মুনাফা। শেষে আসে কি? মুনাফা। ঠিক আছে, দেখো খেয়াল করো, মনে করো, দেখো আমি তোমাদেরকে একটা চেয়ারের উদাহরণ দিয়ে দেখাই। একটা চেয়ারের উদাহরণ, মনে করো কাঁচামাল সংগ্রহ বাবদ একটা চেয়ারের কস্টিং গেল 300 টাকা। ঠিক আছে, একটা চেয়ারের, মনে করো একটা ভালো লেভেলের চেয়ারের, কাঠের চেয়ারের কাঁচামাল নিয়ে কস্টিং গেল 300 টাকা। কারখানা ব্যয় গেল মনে করো 100 টাকা। শ্রমিকের ব্যয় গেল মনে করো আরো 100 টাকা শ্রমিকের ব্যয় গেল। তার মনে করো বিজ্ঞাপন ব্যয় গেল কত? আরো 200 টাকা।
কারণ একটা প্রোডাক্ট বিজ্ঞাপন মানে মানুষকে জানাতে গেলে এই প্রোডাক্টের অনেক খরচ যায়। এরপরে মনে করো কোম্পানি বা তুমি চিন্তা করলা এই প্রোডাক্টের উপরে আমি টোটালি 120 টাকা মুনাফা চাই। কত টাকা মুনাফা চাই? 120 টাকা মুনাফা চাই। দেখো এইবার একটা চেয়ারের মূল্য কিভাবে কিভাবে নির্ধারণ করা হইলো, কাঁচামাল নিলাম, কারখানার ব্যয় নিলাম, শ্রমিকের ভাড়া নিলাম, বিজ্ঞাপন ব্যয় নিলাম, মুনাফা নিলাম, 300, 400, 500, 600, 700, 820 টাকায় চেয়ারটা বিক্রি করা হইলো। 820 টাকায় কি করা হইলো? চেয়ারটা বিক্রি করা হইলো। এই যে দেখছো কোথা থেকে স্টার্টিং হয়েছে, ওই যে জঙ্গল থেকে কাঠ নিয়ে আসছে, ওটা থেকে শুরু করে একদম ইন ডিটেলসে লাস্টে চেয়ারটার দাম যা দাঁড়াবে 850 টাকা, এন্ড ওইটার ভিতরে সবকিছু ইনক্লুডেড। বুঝতে পারতেছো একটা প্রোডাক্টের দাম, ঠিক আছে? একটা প্রোডাক্টের দাম হ্যাঁ, একটা প্রোডাক্টের দাম কিভাবে নির্ধারণ করা হয়? ক্লিয়ার? ওকে, বুঝতে পারছো? ডান ডান ডান, একদম ক্লিয়ার। ঠিক আছে, ওকে। তো আমরা যদি কোশ্চেনটাতে চলে যাই, এটা হলো কি খাত। ওটা কি কি হবে? খাতের ব্যয়। ওই যে যেগুলো যেগুলো বললাম ওগুলো একটা একটা খাত। যে টাকা সরকারি আইন দ্বারা প্রচলিত হয়, আইন দ্বারা মানে সরকার যে টাকাটা ইস্যু করে, সরকার যেটা আমাদেরকে প্রদান করে, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, এরপরে তার কয়েন নাই। সো এইগুলা যে সরকার, তারপর 2 টাকার নোট, এগুলা যে এগুলাকে আমরা কি বলবো? এগুলাকে আমরা বলবো বিহিত মুদ্রা। কি মুদ্রা? এগুলো সরকার প্রদান করে। কে প্রদান করে? এগুলো আমাদেরকে সরকার প্রদান করে, তাই এটাকে আমরা বলবো বিহিত মুদ্রা। কি বলবো? বিহিত মুদ্রা। ওকে, এটাকে আমরা বলবো বিহিত মুদ্রা। সো যেটা তোমাদেরকে বলতেছিলাম, আজকের এই ক্লাসের আমাদের মূল মোটিভটা হলো, এটা আমাদের একটা ওয়ান শট এমসিকিউ ক্লাস। আজকের ক্লাসের পর কি কি পাবে? আজকের এই ক্লাসের স্লাইড পেয়ে যাবে এবং সাথে এসএসসিতে অর্থনীতিতে ভালো করার সাজেশন পাবে। বুঝতেছো? সাজেশন প্রোভাইড করে দিব আজকের এই ক্লাসে। সো এরপরে পাবে 20 নম্বরের একটা কুইজ, যে কুইজের ভিতরে এমন প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে যেগুলো তোমাদের টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় আসার মতো, প্লাস এক্সামের হ্যাক ভিডিও। আজকে ক্লাসে অনেক কিছু বললাম না যে এক্সামে কিভাবে ভালো করবা, আরো আমরা এগুলো নিয়ে আলোচনা করি। এবং এসএসসি 26 সুপার স্টুডেন্টস এই গ্রুপটাতে আমি একটা ভিডিও পোস্ট করে রাখছি অধ্যায় ভিত্তিক, কোন কোন অধ্যায় থেকে কেমন সৃজনশীল আসবে, কিভাবে উত্তর করব, কতটুকু সময়ের মধ্যে উত্তর করবো, সবকিছু ওই গ্রুপে বলা আছে। ঠিক আছে, সবকিছু বলা আছে। এরপরেও তোমরা কি পাবে? সবকিছু পেয়ে যাবে 10 মিনিট স্কুলের অ্যাপে। আমাদের 10ম শ্রেণীর টেস্ট পরীক্ষার প্রস্তুতি প্লাস এটার সাথে সাথে তোমাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতি, এর সাথে সাথে ওয়ান শট ফ্রি কোর্সটা পেয়ে যাবে, যেখানে তোমরা বাংলা, ইংরেজি, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, আইসিটি সকল বিষয়ের তোমাদের বিগত বছরগুলোতে আসা এমসিকিউকে আমরা সলভ করে দিব একদম ফ্রিতে। ফ্রি ফ্রি ফ্রি। সো এখনো যারা জয়েন করো নাই তারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কোর্সের লিঙ্ক দেওয়া আছে, এখনই জয়েন করো এবং এই এক্সামটা দেওয়ার জন্য হইলেও জয়েন করো। কারণ দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য এসএসসি এক্সাম কোশ্চেন প্যাটার্ন। যত বেশি তুমি প্র্যাকটিস করবা, তত বেশি তুমি কোশ্চেন প্যাটার্ন বুঝবা, তত বেশি তোমার এসএসসি পরীক্ষায় ভালো করার ক্যাপাবিলিটি বেড়ে যাবে। বুঝতে পারছো? ডান। ওকে, সো আমাদের ওয়েবসাইট বা অ্যাপে যাওয়ার পর তোমরা দেখবে এবং আজকের ক্লাসের স্লাইড এবং সাজেশন এবং 20 নম্বরের কুইজ সহ এক্সাম ভিডিও পেয়ে যাবে, এক্সামের হ্যাক ভিডিও পেয়ে যাবে, 10ম শ্রেণীর টেস্ট পরীক্ষার প্রস্তুতি প্লাস ওয়ান শট ফ্রি কোর্স এসএসসি 26 ব্যাচে। এইটার প্রাইস একদম 0 টাকা। এখন পর্যন্ত প্রায় 24,000 স্টুডেন্ট ভর্তি হয়েছে, প্রায় 24,000 স্টুডেন্ট। সো এরা কিন্তু তাদের এসএসসি পরীক্ষার প্রিপারেশন আমাদের সাথে অলরেডি নেওয়া শুরু করছে। আমাদের সাথে অলরেডি তারা টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তাদের প্রস্তুতিকে গোছাচ্ছে, রিভিশন করতেছে, কারণ আমরা সাজেশন প্রোভাইড করতেছি, ফ্রি ক্লাস প্রোভাইড করতেছি, গাইডলাইন সেশন প্রোভাইড করতেছি। হোয়াট এলস ইজ নিডেড ফর ইয়োর গেটিং এ প্লাস? তুমি এ প্লাস পেতে আর কি কি চাও, সব কিছু তোমাকে প্রোভাইড করা হবে। ইউ জাস্ট হ্যাভ টু এনরোল ইন আওয়ার কোর্সেস। সো কোর্সের প্রাইস ফ্রি ফ্রি ফ্রি। এখনই এই ভিডিওর কমেন্ট সেকশনে থাকা কোর্সের লিঙ্ক থেকে এখনই জয়েন হয়ে যাও, অথবা ডিরেক্ট কল করো 16910 এই নম্বরে, অথবা জয়েন করে ফেলো আমাদের এসএসসি 26 স্টার সুপার স্টুডেন্টস গ্রুপটাতে। ওকে,
নিচের কোনটি অসীম বিহিত মুদ্রা? নিচের কোনটি কি অসীম বিহিত মুদ্রা? এটা হলো আমাদের 200 টাকার নোট। কারণ কি দেখো, বিহিত মুদ্রা ইস্যু করে সরকার। কে ইস্যু করে? সরকার। বিহিত মুদ্রা যেমন কি কয়েন, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 2 টাকার নোট, 5 টাকার নোট, এগুলা ইস্যু করে সরকার। ওকে, কিন্তু যেগুলা বড় বড় নোট, 10 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট, এগুলো ইস্যু করে ব্যাংক। এই জন্য এগুলোকে বলা হয় অসীম বিহিত মুদ্রা। এগুলোকে কি বলা হয়? অসীম বিহিত মুদ্রা। দেখো, সরকার চাইলে অনেকগুলো কয়েন বানাইতে পারে, কিন্তু ব্যাংক চাইলে কিন্তু টাকা এত 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 টাকা বানাইতে পারে না। বুঝতে পারছো? এই জন্য এটাকে বলা হয় অসীম বিহিত মুদ্রা। কি বলা হয়? অসীম বিহিত মুদ্রা। ঠিক আছে স্যার, বোর্ড চ্যালেঞ্জ করলে কি নাম্বার কমে যায়? না, বোর্ড চ্যালেঞ্জ করলে কখনো নাম্বার কমে না, হয় নাম্বার বাড়ে, না হলে নাম্বার যেটা পাইছো ওইটাই থাকে, কখনো নাম্বার কমে না। আমি এই যাবৎকালে কোনোদিন শুনি নাই বোর্ড পরীক্ষা, বোর্ড কোশ্চেনে তোমার বোর্ডে অ্যাপ্লাই করছে বা বোর্ড চ্যালেঞ্জ করছে নাম্বার কমছে। অলওয়েজ নাম্বার যেটা পাইছো ওইটাই থাকে, অথবা নাম্বার বাড়ে। ঠিক আছে, কিন্তু কখনো কমে না। এরপরে বিহিত মুদ্রাকে কয় ভাগে ভাগ করা হয়? বিহিত মুদ্রাকে 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো শুধু সসীম বিহিত মুদ্রা, একটা হলো অসীম বিহিত মুদ্রা। ওকে, ডান। পরে কোশ্চেনে চলে যাচ্ছি। মানি ইজ দ্য ম্যাটার অফ ফাংশনস। মানি ইজ দ্য ম্যাটার অফ ফাংশনস। 4 ফাংশনস। মানি ইজ দ্য ম্যাটার অফ 4 ফাংশনস। এরপরে 100 টাকার প্রাইস বন্ড কোন ধরনের মুদ্রা? খেয়াল করো, 100 টাকার প্রাইস বন্ড, মনে করো তুমি 100 টাকা দিয়ে একটা প্রাইস, মানে প্রাইস বন্ড কি? প্রাইস বন্ড মানে হলো তোমার কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে একটা তুমি দলিল কিনছো। একটা কি কিনছো? দলিল কিনছো। এই দলিলের ভিতর লেখা আছে এই দলিলটা বা এই নোট প্রায় বন্ডটা যত বছর পরে বিক্রি করা হোক, এই টাকার অ্যামাউন্টটা সেম থাকবে। টাকার অ্যামাউন্টটা কি থাকবে? সেম থাকবে। মনে করো তুমি আজকে 100 টাকার, মনে করো 1000 টাকার 10টা এরকম বন্ড কিনছো। আজ থেকে 10 বছর পর তুমি যদি যে এটা বিক্রি করো, তখনও এটার অ্যামাউন্ট সেম থাকবে। তখন এটার অ্যামাউন্ট কি থাকবে? একদম সেম থাকবে। বুঝছো? এটার অ্যামাউন্ট কি থাকবে? একদম সেম। সো এটা আমাদের লাভ না? আজকে আমরা যদি কিনে রাখি, 10 বছর পরে যা যদি বিক্রি করি, কারণ টাকার মান তো ডে বাই ডে কমবে, তো তখন আমি সেম টাকাটাই পাবো। এটাকে বলা হয় ব্যাংক হিসাবী মুদ্রা। কি মুদ্রা? ব্যাংক হিসাবী মুদ্রা। এরপরে আয় ও ব্যয়ের সুবিন্যস্ত হিসাবকে আমরা কি বলবো? আয় ও ব্যয়ের সুবিন্যস্ত হিসাবকে আমরা বলবো বাজেট। মানে আমার কত টাকা আয় হচ্ছে, কত টাকা ব্যয় করতেছি, এটাকে আমরা বাজেট বলি না? এটাকে আমরা বাজেট বলি সম্ভবত, যে আমার এত টাকা আয় হচ্ছে, আমি এত টাকা ব্যয় করব। কিন্তু সরকার কিন্তু উল্টা করে। সরকার কি করে মনে রাখবা? সরকার সবসময় ব্যয় বুঝে আয় করে। সরকার সবসময় কি করে? আগে দেখে কত টাকা ব্যয় হয়েছে, ওই অনুযায়ী কোন কোন খাত থেকে আয় করবে এটা ডিফাইন করে। ঠিক আছে, বুঝতে পারছো? ডান। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। সরকারি অর্থ ব্যবস্থার মূল চালিকা শক্তি কি? সরকারি অর্থ ব্যবস্থার মূল চালিকা শক্তি হলো বাজেট। সরকারি অর্থ ব্যবস্থার মূল চালিকা শক্তি কি? বাজেট। মনে রাখবা, একটা দেশের সরকার কতটা দক্ষ এটা বোঝা যায় সেই দেশের বাজেট দেখে। একটা দেশের বাজেট দেখে এটা একদম ক্লিয়ারলি বোঝা যায় ওই দেশটা কতটা দক্ষ। ওই দেশটা কি? কতটা দক্ষ। ওই দেশের সরকার কতটা দক্ষ, ওই দেশের অর্থ ব্যবস্থা কতটা দক্ষ, এটা পুরাটা বোঝা যায় ওই দেশের বাজেট দেখে। কোন খাতে কত টাকা রাখা হয়েছে, কত টাকা বিনিয়োগ করা হচ্ছে, কত টাকা গবেষণায় দেওয়া হচ্ছে, এই সব কিছু বোঝা যায় একটা দেশের বাজেট দেখার মাধ্যমে। কি দেখার মাধ্যমে? বাজেট দেখার মাধ্যমে। লাস্ট কোশ্চেন। আয় ব্যয়ের প্রকৃতি অনুযায়ী বাজেটকে কয় ভাগে ভাগ করা হয়? আয় ব্যয়ের প্রকৃতি অনুযায়ী বাজেটকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো উদ্ধৃত বাজেট, আর একটা হলো ঘাটতি বাজেট। উদ্ধৃত বাজেট মানে কি? আমার যতটুকু বাজেট আসছে সেটার টাকা রয়ে গেছে, এক্সট্রা টাকা রয়ে গেছে, সেটাকে আমি উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে পারবো। আর একটা হলো ঘাটতি বাজেট, আমার দেশের ঋণ প্রোভাইড, মানে আমার দেশের খরচই আমি দূর করতে পারতেছি না যে বাজেটের মাধ্যমে, সেটাকে আমরা বলবো ঘাটতি বাজেট। কি বাজেট বলবো? ঘাটতি বাজেট বলবো। বুঝতে পারছো? ক্লিয়ার? আজকের এই টোটাল পুরো ক্লাসে আমরা আমাদের আজকের এই ওয়ান শট এমসিকিউ ক্লাসে আমরা টোটাল অর্থনীতির উপরে 50টা বহুনির্বাচনী সলভ করছি,
যেগুলো গত 5 থেকে 7 বছরে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে। এবং আজকের এই স্লাইডটা তোমরা যদি পেতে চাও তাহলে তোমাদেরকে জয়েন করতে হবে আমাদের এসএসসি 26 সুপার স্টুডেন্টস গ্রুপটাতে, এবং ওই গ্রুপে ঢোকার পরে আমাদের এই ফ্রি কোর্সটাতে এনরোল করে ফেললেই তুমি আজকের এই ক্লাসের মতো আরো অন্যান্য সাবজেক্টেরও ওয়ান শট ক্লাসগুলো পেয়ে যাবে, প্রপার গাইডলাইন পেয়ে যাবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সাজেশন পাবে, যেটা তোমাকে এখন থেকে টেস্ট পরীক্ষায় ভালো করতে প্রিপেয়ার করে দিবে। এখন পর্যন্ত আমাদের সাথে প্রায় 24,000 স্টুডেন্ট এই কোর্সে জয়েন করে লেখাপড়া টেস্ট পরীক্ষার জন্য শুরু করে দিয়েছে। তুমি যদি এখনো জয়েন করে না থাকো, ইটস ইয়োর লস। এখনই জয়েন করে ফেলো, কল করো 16910 এই নম্বরে। আজকে এসএসসি 26 সুপার স্টুডেন্টস এই গ্রুপটাতে ক্লাসের স্লাইড এন্ড যারা যারা কুইজ দিতে চাও তারা এসএসসি 26 সুপার স্টুডেন্টস গ্রুপটাতে জয়েন করে ভিডিওর কমেন্টে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে কুইজটা দিয়ে ফেলবা এবং আমাদের এই ফ্রি 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 এই কোর্সটাতে জয়েন করে ফেলবা। ঠিক আছে, বুঝতে পারছো? অ্যান্ড ডান। সো আজকের এই ক্লাসটা তোমরা যারা যারা শেয়ার করছো বলেছিলাম তাদের মধ্যে থেকে 2 জন লাকি উইনার পেয়ে যাবা আমার পক্ষ থেকে 2টা বই, এন্ড দ্য বইটার নাম হলো দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। সো আমি এখন র্যান্ডমলি চুজ করব যে কে আমাদের আজকের এই লাকি উইনার হতে যাচ্ছে। দেখি কে কে শেয়ার করছো, একটু ডান বলো তো। দেখি কে কে শেয়ার করছো, ডান বলো। সো শেয়ার করার প্রুফটা রাখবা, কারণ এটার উপরে ডিপেন্ড করে দেখা হবে যে তুমি কি এলিজেবল হইছো নাকি না। অনেকে শেয়ার না করেও বলবে যে ভাইয়া শেয়ার করছি, বাট আমার পক্ষ থেকে স্পেশালি আমার পক্ষ থেকে আজকের এই ক্লাসের এন্ড পর্যন্ত যারা যারা ছিলা, যারা যারা এই ক্লাসটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করছো এবং নিজের টাইম লাইনে রাখছো যাতে করে তোমার জন্য হেল্প হয়, তাদের মধ্য থেকে ঠিক 2 জন স্টুডেন্ট পেয়ে যাবে আমার পক্ষ থেকে দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল এই বইয়ের 2টা কপি। 2 জন স্টুডেন্ট পেয়ে যাবে। ওকে, সো আমি দেখি কে কে উইনার হতে পারে আজকের এই বইয়ের উইনার কে কে হতে পারে। দেখি ওকে, র্যান্ডম চুজ করবো আমি 2 জনকে, একদম র্যান্ডম। আমার সাথে কারো কোনো পরিচয় নেই, কারো কোনো শত্রুতাও নাই, একদম র্যান্ডম আমি চুজ করব। অ্যান্ড র্যান্ডম চুজ করার পরে তারা আমাকে নক করবা, ঠিক আছে? আমাকে টেক্সট করলে তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে আমার পক্ষ থেকে দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল এই বইটা। ওকে, দেখি। ওকে, এখন পর্যন্ত আচ্ছা আজকের ক্লাসে কে কে মানে খুবই অ্যাটেন্টিভ ছিল এমন 2 জনকে দেখিয়ে দিব যারা শেয়ারও করছে। ওকে, আচ্ছা যাদের নাম নিব তারা আমাকে টেক্সট করবা, ঠিক আছে? তারা আমাকে মেসেজ করবা যে ভাইয়া আজকের বইয়ের উইনার আমি, ঠিক আছে? এসএসসি 26 বুক উইনার আমি। তাদের আমাকে টেক্সট করলে তোমাদের কাছে বইটা আমি পাঠিয়ে দিব তোমাদের সাথে কন্ট্যাক্ট নিয়ে। ওকে, আমি করছি। ওকে, সো ফেসবুক থেকে আমাদের আজকের প্রথম বইটার উইনার হলো কে উইনার? কে উইনার? ইসরাত জাহান আজকের আমার প্রথম বইটার উইনার ইসরাত জাহান। সো ইসরাত জাহান ভাইয়া, তুমি আমাকে টেক্সট কইরো, মেসেজ কইরো, তোমার কাছে বইটা প্রোভাইড করে দেওয়া হবে তোমার থেকে ইনফরমেশন নিয়ে। সো বইয়ের প্রথম উইনার হলো ইসরাত জাহান প্রথম উইনার। ওকে, ইসরাত জাহান প্রথম উইনার। অ্যান্ড সেকেন্ড উইনার কে? আমাদের প্রথম উইনারটাকে আমরা পেয়ে গেছি। সেকেন্ড উইনার দেখি কে কে শেয়ার দিছে আজকের এই ক্লাসটা লাস্ট পর্যন্ত। কে উইনার দেখি। জিহাদ ইসলাম। ওকে, আমরা সেকেন্ড উইনারকেও পেয়ে গেছি, জিহাদ ইসলাম JIHAD জিহাদ ইসলাম। সো আমাদের 2 জন উইনারকে আমরা আজকের জন্য পেয়ে গেলাম। সিমিলারলি কিছুদিন পর কিন্তু আমার আরো একটা ক্লাস আছে, সো ওই দিনও একজন লাকি উইনার থাকবে। এন্ড মনে রাখবা আমাদের আজকের এই ক্লাসের 2 জন লাকি উইনারকে পেয়ে গেছি। এক হলো ইসরাত জাহান আর এক হলো জিহাদ হাসান। একজন ইসরাত জাহান আর একটা হলো জিহাদ ইসলাম। ইসরাত জাহান, জিহাদ ইসলাম 2 জনই আমাকে মেসেজ করবা, তোমাদের কাছে 2টা বই প্রোভাইড করে দেওয়া হবে। ওকে, সো আজকে যারা যারা শেয়ার করছো, ঠিক আছে, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল এই বইটা খুবই ফেমাস একটা বই,
আমি আমার বই পড়ার জার্নি স্টার্ট করছিলাম এই বইটা দিয়ে, ঠিক আছে? এই বইটা তোমাদেরকে আমি পাঠাই দিব। ওকে, ডান। সো আজকের এই লাইভ ক্লাসের স্লাইডটা যদি তুমি পেতে চাও, তোমাকে জয়েন করে ফেলতে হবে এসএসসি 26 সুপার স্টুডেন্টস এই গ্রুপে, অ্যান্ড ওই গ্রুপের ভিতরে তোমাদেরকে আমি প্রোভাইড করে দিব আজকের ক্লাসের উপর ডিপেন্ড করে কুইজ দেওয়ার লিঙ্ক। সো ইসরাত জাহান এবং জিহাদ ইসলাম দুজন আমাকে টেক্সট করবা, কারণ এই দুজন আমাদের আজকের লাকি উইনার, যারা আমার পক্ষ থেকে বইটা পেয়ে যাবা। তো সবার সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করতে। যারা যারা জয়েন করতে চাও কল করো 16910 এই নাম্বারে, নাম্বারটা এখানে দেওয়া আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের ওয়ান শট ফ্রি কোর্সে জয়েন করো, কারণ তোমার এ প্লাস পাওয়ার জার্নি ইজিয়ার করে দিবে আমাদের এই কোর্স। সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।